আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ ভাইরাল সিরিজ, যার নাম হলো উইক হিরো ক্লাস সিজন 2। কিছুদিন আগে উইক হিরো ক্লাসের সিজন 1 এক্সপ্লেনের পর আপনাদের কাছে সেই গল্পটি এতটাই বেশি ভালো লেগেছে যে সিজন 2 এর জন্য আপনারা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছেন। তাই ফাইনালি আপনাদের কথা মতো নিয়ে এলাম উইক হিরো ক্লাসের সিজন 2 এর সম্পূর্ণ গল্প। উইক হিরো ক্লাসের সিজন 1 কিন্তু রিলিজ হয়েছিল 2022 সালে, আর তার ঠিক 3 বছর পর অর্থাৎ 2025 সালে রিলিজ হয়েছে সিজন 2। তাহলে তো বুঝতেই পারছেন যে এত বেশি সময় নিয়ে এই গল্পটি কতটা এফোর্ট দিয়ে তৈরি করা হয়েছে। আর এজন্যই মূলত সিজন 1 এর মতোই উইক হিরো ক্লাসের সিজন 2 এর গল্পটিও ব্যাপকভাবে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তাই আশা করছি সিজন 1 এর মতোই সিজন 2 এর গল্পটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনি যদি সিজন 1 এর গল্পটি দেখে না থাকেন তাহলে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সিরিজটিকে এমনভাবে এক্সপ্লেন করেছি যাতে করে আপনারা সম্পূর্ণ গল্পটি বুঝতে পারেন। তাহলে চলুন ঘুরে আসা যাক নেটফ্লিক্সের সবচাইতে আলোচিত সিরিজ উইক হিরো ক্লাসের সিজন 2 এর গল্পে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি হাই স্কুলে, যেখানে বর্তমানে শিউন লেখাপড়া করছে। শিউন আসলে এমন একটি ছেলে যে কিনা অনেক চুপচাপ স্বভাবের ছিল, এমনকি ছোটবেলা থেকেই তার কোনো বন্ধু ছিল না। সে লেখাপড়া ছাড়া কিছুই বুঝত না। তবে স্কুলে আসার পর সোহো নামক একটি ছেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। আর সময়ের সাথে সাথে তাদের এই বন্ধুত্বের গভীরতা এতটাই বেড়ে যায় যে তারা দুজন দুজনার জন্য নিজেদের জীবন বাজি রাখতেও প্রস্তুত ছিল। কিন্তু তাদের দুজনেরই তাদের ক্লাসের কিছু ছেলের সঙ্গে ঝামেলা চলছিল। তাই একদিন তারা সোহোকে ট্র্যাপে ফেলে এমনভাবে মারধর করে যে সোহো তার মাথায় আঘাত পেয়ে সারা জীবনের জন্য কোমায় চলে যায়। আর এদিকে জীবনের একমাত্র বন্ধুর এমন পরিণতির কারণে শিউনের মতো শান্ত ছেলেটিও অনেক ভয়ানক হয়ে ওঠে। এরপর সে এক এক করে তাদের উপর প্রতিশোধ নিতে থাকে, যারা তার বন্ধুর গায়ে হাত দিয়েছিল। শিউন তাদেরকে মারতে মারতে একদম শেষ করে দিয়েছিল। আর শিউনের এমন কর্মকাণ্ডের ফলে তাকে তাদের শহরের প্রায় প্রত্যেকটি স্কুল থেকেই ব্যান করে দেওয়া হয়েছিল। তবে শিউন অনেক মেধাবী হওয়ার কারণে শুধুমাত্র একটি স্কুল শিউনকে তাদের স্কুলে নিতে রাজি হয়ে যায়। আর বর্তমানে শিউন এখানেই পড়ছে। তবে শিউন এখন কারো সঙ্গেই কোনো কথা বলে না। আর তার লাইফে এখন দ্বিতীয়বারের মতো কাউকে বন্ধু বানানোর সাহস ছিল না। পুরো স্কুলে শিউনের ব্যাপারে একটি গুজব রয়েছে। সবাই জানত যে শিউন তার আগের স্কুলে একটি ছেলেকে কলম দিয়ে হত্যা করেছে। তাই প্রায় সবাই শিউনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করত। এমনকি স্কুলের বখাটে ছেলেরাও তার সঙ্গে সহজে লাগতে আসত না। তবে সোহোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রায় অনেকদিন সময় পার হয়ে গিয়েছে, কিন্তু শিউন এখনও নিজেকে স্বাভাবিক করে তুলতে পারেনি। শিউন শেষ কবে যে একটু সুন্দরভাবে ঘুমোতে পেরেছে এই ব্যাপারে সে নিজেও ভুলে গিয়েছে। এমনকি সে এখন লেখাপড়া থেকেও নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। সে শুধুমাত্র ফর্মালিটি পূরণের জন্য তার গ্র্যাজুয়েশনের অপেক্ষায় আছে। শিউন তার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য বর্তমানে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছে। তো সিজন 1 এর শেষের দিকে আমরা যে ছেলেটিকে দেখেছিলাম তার নাম হচ্ছে হিউম্যান। হিউম্যান সবসময় শিউনের সঙ্গে ফাইট করার পরিকল্পনায় থাকত। সে প্রায় সময় শিউনকে বিরক্ত করত, কিন্তু শিউন আর আগের মতো কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই সে চুপচাপ নিজের মতো করেই চলত। এবার আমরা শিউনদের ক্লাসে জুনতাই নামক একটি ছেলেকে দেখতে পাই। জুনতাই অনেক সহজ সরল এবং বোকা প্রকৃতির একটি ছেলে ছিল। তাই হিউম্যান এবং তার সঙ্গীদের প্রথম টার্গেটই হচ্ছে জুনতাই। তাদের ভয়ে জুনতাইকে খুব সকালে স্কুলে আসতে হতো এবং প্রত্যেককে বিভিন্ন ফ্লেভারের মিল্ক ডেলিভারি দিতে হতো। সেই সাথে প্রতিনিয়ত ক্লাসের সবার ফোন চুরি করে হিউম্যানকে দিতে হতো, তা না হলে তারা জুনতাইকে মারধর করত। আর সকলের মতো জুনতাইও শিউনের ব্যাপারে সবকিছু জানত। তাই সে শিউনের কাছ থেকে ভয়ে দূরে থাকত। এদিকে হিউম্যানের শিউনের অ্যাটিটিউড একদমই পছন্দ ছিল না। তাছাড়া সে জানত যে জুনতাই শিউনকে তার চাইতেও বেশি ভয় করে। তবে এই বিষয়টি তার অনেক কিগোতে লাগছিল, কারণ জুনতাই তার চাইতেও শিউনকে ভয় করছে। এজন্য হিউম্যান জুনতাইকে আজকে শিউনের ফোনটি চুরি করতে বলে, আর বলে যে শিউন যদি তাকে কিছু একটা বলতে আসে তাহলে সেটা সে দেখবে। জুনতাই তখন বাধ্য হয়ে শিউনের মোবাইলটি চুরি করে হিউম্যানকে দিয়ে দেয়। এরপর ক্লাস শেষ হলে শিউন তার মোবাইল খুঁজতে আসে। তাই শিউন তখন জুনতাইয়ের কাছে জানতে চায় যে তার মোবাইলটি কোথায় গিয়েছে, কারণ প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে মোবাইল জমা রাখা ছিল জুনতাইয়ের কাছ। তবে জুনতাই এখানে শিউনের প্রশ্নে অনেক ভয় পেয়ে যায়, আর সে অনেক আতঙ্কিত হয়ে বলতে থাকে যে মোবাইলটি তো সে এখানেই রেখেছিল, কিন্তু এখন কোথায় গিয়েছে এটা সে জানে না। তবে শিউন এখানে জুনতাইয়ের কথা শুনে সবকিছু বুঝতে পেরেছিল যে হিউম্যানের কথাতেই জুনতাই এমনটা করেছে। তাই সে এখানে জুনতাইকে আর কিছুই বলে না। জুনতাই এতে অবাক হয়ে যায়, কারণ সেও বুঝতে পেরেছিল যে শিউন বুঝতে পেরেছে জুনতাই তার ফোনের সঙ্গে কিছু একটা করেছে।
তারপরও শিউন তাকে কিচ্ছু বলেনি। তাই এতে জুনতাইয়ের অনেক গিল্টি ফিল হচ্ছিল। সে তখন দৌড়ে শিউনের কাছে চলে যায় আর সে শিউনকে বলে, আমি সত্যি বলছি, তোমার ফোনের ব্যাপারে আমি কিছু জানি না। তবে তুমি চাইলে আমি তোমাকে ফোন কেনার টাকা দিতে পারি, কারণ ফোনগুলো তো আমার দায়িত্বেই ছিল। কিন্তু শিউন তাকে বলে, এসবের কোনো প্রয়োজন নেই। আমি জানি যে আমার ফোনটি কে নিয়েছে। আমি শুধু তোকে একটি কথাই বলতে চাই, যে নিজে নিজেকে বাঁচাতে পারে না সে একটা অপদার্থ। এই বলে শিউন সেখান থেকে চলে যায়। আর শিউনের এই অপদার্থ কথাটা জুনতাইয়ের মনে একদম গেঁথে গিয়েছিল। সে নিজেকে সত্যিই একজন অপদার্থ ভাবছিল। এবার পরের দিন শিউন স্কুলে এসে দেখতে পায় যে হিউম্যান এবং তার সঙ্গীরা জুনতাইকে বুলি করছে। শিউনের এতে তার অতীত জীবনের কথা মনে পড়ে যায়। তাই তার তো ইচ্ছে করছিল তাদের সবাইকে এক এক করে মারতে, কিন্তু সে সোহকে কথা দিয়েছিল যে সে আর কোনোদিনও নিজেকে এই ধরনের ঝামেলায় জড়াবে না। তাই সে শুধুমাত্র হিউম্যানের দিকে তাকিয়ে তাদেরকে এড়িয়ে চলে যায়। এবার সেদিন লাঞ্চ টাইমে শিউনের কাছে জুনতাই এসে তাকে একটি মিল্কশেক দেয় আর সে তার কাছে মন থেকে ক্ষমা চায় এবং বলে যে সেই তার ফোনটি চুরি করেছিল। তবে শিউন কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জুনতাই বলে, আমি নিজেও জানি যে আমি একজন অপদার্থ, কিন্তু আমি সত্যি এটা জানি না যে আমাকে কি করতে হবে। আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস কিভাবে পাব। শিউন, তুমি কি আমাকে শেখাবে যে কিভাবে অপদার্থ না হয়ে থাকতে হয়? আমি শুনেছি তুমি অনেক ভালো একজন ফাইটার, আর আমাদের স্কুলে সবাই তোমাকে ভয় করে। তবে আমার কাছে কেন যেন মনে হয় তুমি অনেক ভালো একজন মানুষ। কিন্তু শিউন তখন তাকে বলে, নিউটনের থার্ড ল হচ্ছে কোনো অ্যাকশন ছাড়া কোনো কিছুর রিয়েকশন পাওয়া যায় না। এই বলেই শিউন সেখান থেকে চলে যায়। জুনতাইতে বুঝতে পারে যে শিউন তাকে কোনো কিছুর হিন্টস দিয়ে গিয়েছে। বারবার তার মস্তিষ্কে শিউনের বলা কথাটি চলছিল। ফলে জুনতাই বুঝতে পারে যে শিউন তাকে কোনো অ্যাকশন নিতে বলছে। তাই পরের দিন জুনতাই অনেক সাহস করে ভোরবেলা স্কুলে আসে। সে হিউম্যানদের ক্লাবের দরজার লকার ভেঙে ফেলে আর সে সেখান থেকে তার চুরি করা সমস্ত ফোনগুলো নিয়ে আসে এবং যার যার ফোন তাদের বেঞ্চে রেখে দেয়। সেই সাথে সে প্রত্যেকের জন্য ক্ষমা চেয়ে একটি করে চিঠি লেখে আর শিউনের চিঠিতে সে শিউনকে থ্যাংক ইউ বলে। তবে শিউন এতে বুঝতে পারে যে জুনতাই যেটা করেছে এর জন্য অবশ্যই তাকে সাফার করতে হবে। আর ঘটেও ঠিক এমনটাই। হিউম্যান যখন এই পুরো বিষয়টি জানতে পারে তখন সে জুনতাইয়ের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় আর সে জুনতাইকে মারার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জুনতাইও সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে তার দাঁত সুরক্ষিত রাখার জন্য তার মুখের মধ্যে একটি ব্রেড ঢুকিয়ে দেয়। আর এমন সময় সেখানে হিউম্যান এসে তাকে মারতে শুরু করে। সে তাকে মাটিতে শুয়ে অনবরত লাথি দিচ্ছিল। আর এই সবকিছু সেখানে বসেই দেখছিল শিউন। তবে শিউন আর নিজেকে এসব ঝামেলায় জড়াতে চাইছিল না। কিন্তু জুনতাইকে এভাবেই মার খেতে দেখে শিউনের এখানে সোহর কথা মনে পড়ে যায়, কারণ সোহকেও ঠিক এভাবেই মারা হয়েছিল। তাই শিউন আর সেখানে চুপ থাকতে পারে না। সে হিউম্যানকে গিয়ে থামতে বলে, কিন্তু হিউম্যান এতে রেগে গিয়ে তাকে অনেক জোরে একটি খুশি দেয়, কারণ হিউম্যান এমনিতেই তার সঙ্গে ফাইট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে সে এখানে শিউনকে মারলেও শিউন কিছুই বলছিল না, কারণ শিউন সোহকে কথা দিয়েছিল যে সে আর কখনো কোনো ফাইটে নিজেকে জড়াবে না। অন্যদিকে আমরা সেই স্কুলের বাস্কেটবল টিমের কয়েকজন প্লেয়ারকে দেখতে পাই, যেখানে ইয়ন্তাক নামক একটি ছেলে ছিল। সে যখনই জানতে পারে যে হিউম্যান তাদের ক্লাসে গন্ডগোল করছে তখনই সে সোজা ক্লাসে চলে যায়। এদিকে শিউন অনেক রাগান্বিত দৃষ্টিতে হিউম্যানের দিকে তাকিয়েছিল। এতে হিউম্যানেরও কিছুটা ভয় লাগছিল, কারণ সেও শিউনের অতীতের ব্যাপারে অনেক কিছুই শুনেছে। তারপরও সে সকলের সামনে লজ্জায় না পড়ার জন্য শিউনকে খুশি মারতে গেলে শিউন খুব সহজেই সেখান থেকে সরে যায়। এতে হিউম্যান অনেক লজ্জায় পড়ে যায় আর সে রাগে সেখানকার লকারের মধ্যে আঘাত করতে থাকে। এরপর সে শিউনকে আবারও মারতে গেলে ইয়ন্তাক তাকে এসে থামায়। সে তাকে শুধুমাত্র কিক করার ভয় দেখায়। এতে হিউম্যান অনেক ভয় পেয়ে যায় আর সে সেখানে কোনো মতে একটি বাহানা বানিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে চলে যায়। ইয়ন্তাক তখন শিউনের দিকে তাকিয়ে বলে, তোকে সাহায্য করাটা আমার দায়িত্ব ছিল, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে শিউন তার সঙ্গে কোনো কথাই বলে না। সে জুনতাইয়ের কাছে এসে জুনতাইয়ের গ্লাসটি তাকে দেয়। এরপর সে জুনতাইকে স্কুলের ডক্টরের কাছে নিয়ে যেতে থাকে। তবে ইয়ন্তাক এতে বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে এটা আবার কেমন ছেলে, সে তাকে সাহায্য করল অথচ শিউন তাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। অন্যদিকে জুনতাই স্কুলের ডক্টরের কাছে না গিয়ে সেখানকার একটি রুমে আসে আর সে নিজেই নিজের ক্ষতগুলোতে মলম লাগাতে শুরু করে। শিউন তখন জানতে চায় যে সে ডক্টরের কাছে কেন যাচ্ছে না। জুনতাই বলে যে এতে টিচাররা হিউম্যানের ব্যাপারে সবকিছু জেনে ফেলতে পারে, আর এটা হলে হিউম্যান তখন তাকে আবার মারতে আসবে। অন্যদিকে ইয়ন্তাক যখন স্কুলের ক্লাবের কাছে আসে তখন সে স্কুলের কয়েকজন বখাটে ছেলেকে শিউনের ব্যাপারে কথা বলতে শোনে। সে তখন সেখানে চলে যায় আর সে তাদের কাছে জানতে চায় যে তারা শিউনের ব্যাপারে কি বলছিল।
তারা সবাই তখন ইউনতাককে বলে, এই শিউন আসলে অনেক ডেঞ্জারাস একটি ছেলে। আমরা শুনেছি ওনাকে একজন সাইকো ওর স্কুলের কয়েকজন স্টুডেন্টের অবস্থা এমন করে দিয়েছিল যে সেই ঘটনা জানাজানি হওয়ার পর এই স্কুলের সবাইও তাকে ভয় করে চলে। এমনকি আজকে ক্লাসের মধ্যে হিউম্যানও তাকে আঘাত করতে ভয় পাচ্ছিল। কিন্তু ইউনতাকের আসলে শিউনকে দেখে ততটাও খারাপ মনে হয়নি, যতটা গুজব তার ব্যাপারে পুরো স্কুলে ছড়িয়েছে। তাই ইউনতাক তাদেরকে কোনো বিষয়ে পুরোপুরি না জেনে কারো বদনাম করতে নিষেধ করে। অন্যদিকে জুনতাই বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিল যে শিউন প্রায় সময় ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। তাই সে শিউনের জন্য বেশ কিছু ভিটামিন এনে দেয়, কারণ সে যেহেতু স্কুলে মিল্কশেক ডেলিভারি করে তাই তার ভিটামিনের ব্যাপারে বেশ ভালো নলেজ ছিল। যদিও শিউন এগুলো নিতে চাইছিল না, তারপরও জুনতাই তাকে জোর করে দিয়ে দেয়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে প্রতিদিনের মতো শিউন আজকে রাতেও ঘুমোতে পারছিল না, তাই সে স্লিপিং পিল খেতে যাচ্ছিল। তবে এমন সময় তার জুনতাইয়ের দেয়া সেই ভিটামিনসগুলোর দিকে চোখ পড়ে, তাই সে সেগুলো একটু ট্রাই করে দেখে। আর অদ্ভুতভাবে সেদিন সে এত ভালোভাবে ঘুমোতে পেরেছিল যেটা অনেকদিন ধরে সে হাজার চেষ্টা করেও পারেনি। কারণ সোহর কোমাতে যাওয়ার পর শিউনের মানসিক অবস্থা অনেক খারাপ ছিল। তাই শিউন পরের দিন স্কুলে গিয়ে জুনতাইকে ধন্যবাদ জানায়। এতে জুনতাই অনেক খুশি হয়। আর এরপর থেকেই জুনতাই সবসময় শিউনের সঙ্গে মেশার চেষ্টা করে। আর শিউনও এখন এতে খুব একটা আপত্তি জানায় না। তবে অন্যদিকে হিউম্যান শিউনকে শায়েস্তা করার পরিকল্পনা করছিল। তাই সে আজকে শিউন এবং জুনতাইয়ের কাছে আসে। আর সে তাদেরকে বলে, আরে বন্ধুদের মধ্যে মাঝে মধ্যে এমন দুই একটা ঝামেলা হয়েই থাকে। আমি তো তোদের বন্ধুই, তোদের সঙ্গে একটু মজা করেছিলাম। অতীতে সবকিছু ভুলে যেত, আজকে থেকে আমরা তিনজন বন্ধু। তবে শিউন বা জুনতাই কেউই তার সঙ্গে কথা বলছিল না। কিন্তু এমন সময় হিউম্যান শিউনকে বলে যে আজকে ক্লাসের মধ্যে শিউন যে ইউনতাককে ধন্যবাদ জানায়নি, তাই ইউনতাক তার উপর প্রচণ্ড রেগে আছে আর সে তার সঙ্গে ফাইট করার প্ল্যান করছে। এরপর হিউম্যান চলে যায় ইউনতাকের কাছে আর সে ইউনতাককে বলে, তুই আমার ব্যাপারে ঢুকে অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই কি জানিস শিউন এবং আমি যে এখন অনেক ভালো বন্ধু? শিউন বলেছে ও তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এরপর হিউম্যানের একজন সঙ্গী জুনতাইকে চালাকি করে একটি জায়গাতে নিয়ে যায়। অন্যদিকে হিউম্যান চলে যায় ইউনতাকদের বাস্কেটবল ক্লাব রুমে আর সে সেখানে গিয়ে সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলে। এদিকে শিউন যখন জুনতাইকে অনেক সময় ধরেই দেখতে পাচ্ছিল না, তখন সে জুনতাইকে ফোন করছিল। তবে এমন সময় সেখানে হিউম্যান এসে বলে যে জুনতাইকে ইউনতাক ক্লাব রুমে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। শিউন তখন তাড়াতাড়ি করে ক্লাব রুমে চলে যায়। এরপর সে জুনতাইকে সেখানেই বন্দি অবস্থায় দেখতে পায়। তবে শিউন যেহেতু অনেক স্মার্ট ছিল তাই সে বুঝতে পারে যে এগুলো হিউম্যানেরই কাজ। এদিকে হিউম্যানের একজন সঙ্গী আসে ইউনতাকের কাছে আর সে ইউনতাককে বলে যে শিউন তার উপর অনেক রেগে আছে আর শিউন তাদের বাস্কেটবল ক্লাবের রুমটি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। ইউনতাক এতে এবার শিউনের উপর অনেক রেগে যায় আর সে তাদের বাস্কেটবল ক্লাবের রুমটির দিকে তাকিয়ে দেখতে পায় যে সত্যি সত্যি শিউন সেখান থেকে বেরিয়ে আসছে। তাই সে চিৎকার করে শিউনকে বলে, তুই অনেক বাড়াবাড়ি করছিস শিউন, তোকে আমি ছাড়ব না। তবে শিউন শুধুমাত্র তার দিকে তাকিয়ে থেকে চলে যায়। ইউনতাক তখন তাদের ক্লাব রুমে এসে দেখতে পায় যে সবকিছু একদম ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। সে ভাবছিল যে এটা শিউন করেছে। অন্যদিকে শিউন জুনতাইয়ের সঙ্গে বাড়িতে ফিরছিল। তবে জুনতাই শিউনকে জানায় যে শিউন যেন প্রতিনিয়তই শর্টকাট রাস্তা ব্যবহার না করে, কারণ এখানেই সমস্ত বখাটে ছেলেগুলো আড্ডা দিয়ে থাকে। তবে ঠিক এমন সময় তাদের পেছনে ইউনতাক চলে আসে আর সে শিউনের কাছে জানতে চায় সে তার এমন কি ক্ষতি করে ফেলেছে যে সে তাদের বাস্কেটবল ক্লাবের এই হাল করেছে। জুনতাই ইউনতাককে সবকিছু খুলে বলার চেষ্টা করছিল। সে বলতে চাইছিল যে এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু ইউনতাক তাকে চুপ করতে বলে। আর সে শিউনকে বলে, তুই নিজেকে কি ভাবিস যে তোকে সবাই ভয় করে চলে? আর সবসময় এত মুড নিয়ে থাকিস কেন? কিসের এত অহংকার তোর? তবে শিউন এখানে তার সঙ্গে কোনো তর্ক করতে চাইছিল না। সে বলছিল ইউনতাক যদি তার সঙ্গে ফাইট করতে আসে তাহলে সে ফাইট করার জন্য প্রস্তুত। তবে শিউনের অ্যাটিটিউড দেখে ইউনতাক প্রচণ্ড রেগে যায় আর সে শিউনকে বলে, তুই কি ভেবেছিস তোর ব্যাপারে আমি কিছুই জানি না? তোর কাজে হচ্ছে মানুষের জীবন নষ্ট করা। তোর জন্যই তো তোর বন্ধু সারা জীবনের জন্য কোমায় চলে গিয়েছে। ইউনতাকের একথা শুনে শিউন প্রচণ্ড রেগে যায়। তার অতীত জীবনের সমস্ত কথা মনে পড়ে যায়। তাই সে এখানে ইউনতাককে মারতে চলে যায়। তবে ইউনতাক অনেক ভালো ফাইটার ছিল, তাই শিউন তখন তাকে তার কলম দিয়ে মারতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে হিউম্যান তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে। এতে করে ইউনতাক এবং শিউন দুজনেই বুঝতে পারে যে হিউম্যানই আসলে তাদেরকে ট্র্যাপে ফেলেছে। হিউম্যান তখন তার সঙ্গীদেরকে নিয়ে তাদেরকে মারতে চলে আসে। তাই তারাও তখন তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে হিউম্যান এখানে তার অনেকজন সঙ্গীকে নিয়ে এসেছে।
তাই তাদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে শিউন এবং ইউনতাকের ফাইট করতে অনেক সমস্যা হচ্ছিল। যদিও প্রথমে তারা সবাইকে ইচ্ছে মতো মারধর করে, কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই একদম দুর্বল হয়ে যায়। ফলে হিউমান এবং তার সঙ্গীরা তাদেরকে অনবরত মারতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে হুমিন নামক একটি ছেলে চলে আসে। হুমিন ছিল অনেক বেশি প্রাণবন্ত একটি ছেলে। সে সবকিছুতেই মজা করতে অনেক পছন্দ করত, এমনকি সে তার লাইফের প্রত্যেকটি মোমেন্ট অনেক এনজয় করত। তো এখানে আসার পর সে তাদের সবাইকে বলে, এই যে আমার প্রিয় বন্ধুরা, আমার চুলের নতুন কালার কেমন হয়েছে বলতো তোরা? ইউনতাক বলে, তোকে জোকারের মতো লাগছে। এই হুমিন আসলে তাদের ইউনজাং হাই স্কুলের লিডার ছিল। তাকে স্কুলের প্রত্যেকটি বখাটে ছেলে অনেক ভয় পেত। তবে কিছুদিন আগে সে স্কুলে অনেক বড় একটি ফাইট করেছিল, তাই 1 সপ্তাহের জন্য তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। আর হিউম্যানও এখানে তাকে দেখে ভয় পেয়ে গিয়ে তার হাতের ব্যাট ফেলে দেয় আর বলে যে তারা সবাই বন্ধু, তারা এখানে একটু দুষ্টুমি করছিল। কিন্তু হুমিন তখন একটি বাস্কেটবল দিয়ে হিউম্যানকে প্রচণ্ড জোরে আঘাত করে। হিউম্যান তখন কোনো মতে তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইউনতাক বুঝতে পারে যে সে শিউনকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তাই সে শিউনকে সরি বলে। তবে হুমিন জানত না যে এখানে আসলে কি হয়েছে। তারপরও সে ইউনতাককে মাথা নিচু করে সরি বলতে বলে, কিন্তু শিউন প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই সে সেখানে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এবার সাসপেন্ড হওয়ার পর প্রথম দিন হুমিন স্কুলে আসার পর সে পুরো স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টকেই হ্যালো বলতে থাকে। আর স্কুলের বখাটে ছেলেরা বাদে সবাই তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে স্কুলে থাকলে কেউ অন্যায় করার সাহস পায় না। তবে এমন সময় শিউন, জুনতাই, হুমিন এবং ইউনতাককে স্কুলের প্রিন্সিপাল ডাকে, কারণ প্রিন্সিপাল তাদের ফাইটের ব্যাপারে জানতে পেরেছিল। তাই তাদের শাস্তি হিসেবে স্কুলের প্রিন্সিপাল তাদেরকে স্কুলের কিছু কাজ করতে দেয়। তবে শিউন এবং ইউনতাক কিছুতেই এই শাস্তি মানতে চাইছিল না, কারণ তারা তো কোনো অন্যায় করেনি। তবে হুমিন তাড়াতাড়ি করে জোর করে তাদের দুজনের মাথা নিচু করে চেপে ধরে আর প্রিন্সিপালকে সরি বলে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ইউনতাক তার গতকালকের কথার জন্য শিউনকে আজকে আবারও সরি বলে। শিউন এবার তাকে মাফ করে দেয় আর সে হুমিনকে বলে যে দ্বিতীয়বার হুমিন যেন তার মাথায় কোনোদিন টাচ না করে। এই বলেই শিউন যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই হুমিন এসে দুষ্টুমি করে তার চুল এলোমেলো করে দেয়। আর সে শিউনের হাত দিয়ে তার চুল এলোমেলো করে বলে, বন্ধুত্বের মধ্যে এটা তো কোনো ব্যাপারই না। শিউনকে এই বিষয়টি প্রথমবার দেখছে, তবে শিউন এখানে কোনো কথাই বলে না। এরপর সেদিন স্কুল মাঠে হুমিন এবং ইউনতাক বাস্কেটবল খেলা প্র্যাকটিস করছিল, আর জুনতাই এবং শিউন তাদেরকে দেখছিল। তবে জুনতাই এখানে শিউনকে বলে, তোমার কাছে হুমিনকে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ ও একটু অন্যরকম, তবে ওর মনটা অনেক ভালো। ও আমাদের স্কুলে থাকলে পুরো স্কুল একদম শান্ত হয়ে থাকে। এরপর জুনতাই শিউনকে এখানকার একটি গ্যাংয়ের কথা বলে, যেটার নাম ছিল ইউনিয়ন। তাদের শহরের প্রায় প্রত্যেকটি স্কুলই এই ইউনিয়নের সঙ্গে জড়িত। আর এই ইউনিয়নটির মূল পরিচালক হচ্ছে বেকজিন এবং স্যাংজি। তবে বেকজিন ছিল তাদের সবার লিডার। তারা আসলে প্রত্যেকটি স্কুলের স্টুডেন্টের মাধ্যমে অবৈধ বিজনেস পরিচালনা করছে। আর এই ইউনিয়নের সদস্য হওয়ার জন্য প্রথমে তাদেরকে বিভিন্ন ধরনের জিনিস চুরি করে তাদেরকে এনে দিতে হয় এবং তাদের দেওয়া বিভিন্ন টাস্ক কমপ্লিট করে দেখাতে হয়, তবেই তারা ইউনিয়নের সদস্য হতে পারে। আর একবার ইউনিয়নের সদস্য হওয়ার পর তারা অনেক বড় বড় অবৈধ কাজের ডিল পায়। এতে তারা প্রচুর টাকা উপার্জন করতে পারে। পাশাপাশি এই গ্যাংয়ের পাওয়ার দিয়ে তারা চলতে পারে। আর হিউম্যানও ঠিক এজন্য স্কুলের স্টুডেন্টদের মোবাইল চুরি করে, যাতে করে সে ইউনিয়নের সদস্য হতে পারে। তবে শহরের প্রত্যেকটি স্কুলে ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও হুমিনের জন্যই তাদের এই ইয়ংজাং হাই স্কুল এসবের থেকে দূরে আছে, কারণ হুমিন একবার ইউনিয়নের সদস্যদেরকে এমনভাবে মারধর করেছিল যে পরবর্তীতে তারা আর এই স্কুলে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। তবে তখন থেকেই তারা যদি ইয়ংজাং হাই স্কুলের কাউকে দেখে তাহলে তারা তাদেরকে অনেক বুলি করে, কিন্তু হুমিনকে দেখলে তারা আর সেটার সাহস পায় না। শিউন এসব জানতে পেরে একদম অবাক হয়ে যায়, কারণ সে সবসময় ভাবত ফাইট অনেক খারাপ একটি জিনিস, কিন্তু এই ফাইটিং স্কিল যে ভালো কাজেও ব্যবহার করা যায় এটা সে হুমিনকে দেখেই জানতে পেরেছে। অন্যদিকে দেখা যায় যে জুনতাই হিউম্যানের কালেক্ট করা ফোন সবাইকে ফিরিয়ে দেওয়ার ফলে হিউম্যান সময় মতো ইউনিয়নের টার্গেট পূরণ করতে পারেনি, তাই ইউনিয়নের ছেলেরা তাকে এখানে প্রচণ্ড মারছিল। অন্যদিকে ইউনিয়নের লিডার বেকজিন যখন এই খবরটি জানতে পারে তখন সে স্যাংজিকে ফোন করে হুমিনের ব্যাপারে খবর নিতে বলে। অন্যদিকে শিউনদেরকে প্রিন্সিপাল যে শাস্তি দিয়েছিল সেটা ছিল উইকেন্ড ডেতে স্কুলের মিউজিয়ামের সবাইকে এন্টারটেইন করা, তাই তারা সবাই এখানে বিভিন্ন ধরনের কস্টিউম পরে রেডি হয়ে এসেছিল। শিউনকে আজকে না চাইতেও এই ধরনের কস্টিউম পরতে হয়েছে, তাই সে অনেকটা আনইজি ফিল করছিল। যদিও সবাই এখানকার ইভেন্টে বেশ মজা করছিল, কিন্তু শিউন সবসময়ের মতো চুপচাপ ছিল। এবার লাঞ্চ টাইমে হুমিন তাদের সবাইকে লাঞ্চ করাতে নিয়ে যায়, আর হুমিন তো সারাক্ষণই চেয়ারফুল ছিল।
তো সে এখানে লাঞ্চ করতে করতে ইয়ন তাকে বলে যে মিউজিয়ামে দুজন মেয়ে নাকি তাকে তাদের ফোন নাম্বার দিয়েছে, হয়তো তারা তার সঙ্গে ডেট করতে চায়। তবে ইয়ন তাকে এটা নিয়ে তার সঙ্গে অনেক মজা করে, আর সে হুমিনকে চ্যালেঞ্জ করে বলে যে নিশ্চয়ই সেই মেয়েগুলো তাকে ফেক নাম্বার দিয়েছে, কারণ তার মতো এমন জোকারের সাথে কে ডেট করতে চাইবে। তবে হুমিন তো এটা কিছুতেই মানতে চাইছিল না, তাই সে তাকে চ্যালেঞ্জ করে সেই নাম্বারগুলোতে ফোন দেওয়ার পর দেখা যায় যে নাম্বারগুলো আসলেই ফেক নাম্বার ছিল। তাদের দুই বন্ধুর এমন কাণ্ড দেখে শিউন সেখানে লুকিয়ে লুকিয়ে হাসছিল, কিন্তু হুমিন এখানে দুষ্টুমি করতে গিয়ে একটি চপস্টিক শিউনের জ্যাকেটের মধ্যে ফেলে দেয়। এরপর হুমিন আস্তে আস্তে ইয়ন তাককে বলে, আমি শুনেছি শিউন নাকি রেগে গেলে কলম ঠুকিয়ে দেয়, তুই একটু চপস্টিকটা সরিয়ে দে না। কিন্তু শিউন তখন সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। তবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় শিউনের রাস্তা আটকে ফেলে বেকজিনের লোক স্যাংজি। সে আসলে শিউনের ব্যাপারে অনেক কথা শুনেছে, তাই সে শিউনকে দেখতে এসেছে। শিউন স্যাংজির কথা শুনে বুঝতে পারে যে স্যাংজি আসলে ইউনিয়নের সদস্য, তাই সে সেখানে খুবই সতর্ক হয়ে যায়। তবে সে স্যাংজির দিকে অনেক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল। স্যাংজি এখানে শিউনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিউন তার কোনো কথারই উত্তর দেয় না। আর শিউনের এই অ্যাটিটিউড স্যাংজির একদমই ভালো লাগে না, তাই সে শিউনকে অনবরত হিট করতে যায়। তবে শিউন খুবই স্মার্ট ছিল, তাই সে অনেক দক্ষতার সাথে তার প্রত্যেকটি হিট থেকে বেঁচে যায়। বিষয়টি স্যাংজির কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে সেখানে শিউনের একটি ছবি তুলে ফেলে। আর সে শিউনকে বলে যে আজকে সে এখানে তাদের সঙ্গে ফাইট করতে আসেনি, সে শুধুমাত্র শিউনকে হ্যালো বলতে এসেছিল। এই বলে স্যাংজি সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে অনেক সময় ধরে শিউন ফিরে না আসায় হুমিন ওয়াশরুমে চেক করতে আসে, আর তখনই তার সঙ্গে স্যাংজির দেখা হয়ে যায়। স্যাংজি তখন হুমিনকে বলে যে বেকজিন তাকে অনেক মিস করছে, তাই সে তাকে তার কাছে যেতে বলেছে। তবে হুমিন তখন তাকে বলে, তোরা এতটা নির্লজ্জ কিভাবে হতে পারিস? তোদেরকে বারবার বলেছি আমাদের স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে দূরে থাকতে, তারপরও তোরা আমাদের পেছনেই পড়ে আছিস। তোর ওই বেকজিনকে গিয়ে বলে দিস, ও যেটা চাইছে সেটা কখনোই হবে না। এবার স্যাংজি সেখান থেকে চলে গেলে সেখানে শিউন আসে। হুমিন তখন শিউনকে স্যাংজি এবং তার লোকদের কাছ থেকে দূরে থাকতে বলে। অন্যদিকে আমরা বেকজিনকে দেখতে পাই। বেকজিনকে তার স্কুল থেকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছিল, কারণ বেকজিন ছিল তাদের স্কুলের সবচাইতে ভালো স্টুডেন্ট, আর তার দুর্দান্ত রেজাল্টের জন্যই সে আজকে এই অ্যাওয়ার্ড পাচ্ছে। বেকজিন আসলে একদম শিউনের মতোই ছিল, সে লেখাপড়ায় অনেক মনোযোগী ছিল, আর সে তাদের স্কুলের র্যাঙ্কিংয়ে সবার চাইতে এগিয়ে ছিল। তবে সে আসলে কোনো ভালো ছেলে ছিল না, সে এসব কিছুর বাইরে গোপনে গোপনে ইউনিয়ন পরিচালনা করছিল, যেটা বাহিরের কেউ জানত না। অন্যদিকে হিউম্যান আবার অনেকগুলো ফোন কালেক্ট করে বেকজিনের সদস্যদের কাছে আসে, আর সে এবার তাদেরকে বলে যে সে নিজের হাতে বেকজিনকে ফোনগুলো দিতে চায়। তবে বেকজিন এখন এখানে ছিল না, তাই বেকজিনের সঙ্গীরা বেকজিনকে একটি অ্যাড্রেস দেয়, কারণ হিউম্যান সেখানেই বেকজিনের সঙ্গে দেখা করতে চেয়েছে। তাই বেকজিন তার কাজ শেষ করে সোজা সেই জায়গাতে চলে যায়। কিন্তু আসলে দেখা যায় যে এটা আসলে হিউম্যানের একটি ট্র্যাপ। হিউম্যান বেকজিনকে মারার জন্য তার সঙ্গীদেরকে নিয়ে এখানে এসেছে, কারণ বেকজিনের জন্য সে অনেক কিছু করেছে, কিন্তু একবার শুধুমাত্র তাকে ফোনগুলো পৌঁছে দিতে না পারার কারণে বেকজিন তার লোকদেরকে দিয়ে তাকে অনেক মেরেছিল। তবে হিউম্যান ভাবছিল যে বেকজিন আসলে ফাইট জানে না, কারণ সে সবসময় লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে, আর সে শুধুমাত্র স্যাংজির পাওয়ার ব্যবহার করেই চলে, কারণ স্যাংজি অনেক ভালো ফাইটার। তাই হিউম্যান তার লোকদেরকে নিয়ে বেকজিনকে মারতে শুরু করে। কিন্তু এখানে দেখা যায় যে বেকজিন আসলে অনেক ভালো ফাইটার ছিল। সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের সবাইকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর সে হিউম্যানকে বলে, আমার সঙ্গে ফাইট করতে হলে এরপর থেকে ট্রেনিং নিয়ে আসিস। এবার স্যাংজি বেকজিনকে শিউনের ছবি পাঠায়, আর বলে যে এবার আমাদেরকে নিউ স্টুডেন্টের সঙ্গে ডিল করতে হবে, কারণ ওর ভেতরে আমাদের ব্যাপারে বিন্দু পরিমাণ ভয় নেই। অন্যদিকে হুমিন এবং ইউনতাক সবাইকে নিয়ে ঘুরতে যেতে চাইছিল, তবে শিউন বলে যে তার জরুরি একটি কাজ আছে। এই বলে সে সুহুকে দেখতে হসপিটালে চলে আসে, আর হুমিন ইউনতাক এবং জুনতাইকে নিয়ে আসে তাদের রেস্টুরেন্টে, যেটা হুমিনের বাবার ছিল। তো এমন সময় জুনতাই বলে যে শিউনকে নিয়ে তার সব সময় চিন্তা হয়, কারণ শিউন অনেক সাহসী হওয়ার কারণে সে এখন প্রায় সকলেরই টার্গেট হয়ে গিয়েছে। হুমিন তখন শিউনকে ফোন করার জন্য বাহিরে আসে। এখানে দেখা যায় যে হুমিন তার মোবাইলে শিউনের নাম্বার অহংকারী বন্ধু শিউন লিখে সেভ করে রেখেছে। তো হুমিন শিউনকে ফোন করে সাবধানে থাকতে বলে, কিন্তু ঠিক এমন সময় শিউন দেখতে পায় যে হসপিটালের সুহর বেডরুমের সামনে স্যাংজি দাঁড়িয়ে আছে। শিউন তখন দ্রুত তার কাছে এসে জানতে চায় যে সে এখানে কি করছে। স্যাংজি তখন তাকে বলে সে তার বন্ধু সুহুকে অনেক ভালোবাসে, তাই না? তবে যদি সে তার বন্ধু সুহুকে জীবিত রাখতে চায় তাহলে সে যেন এখন তার সাথে আসে। শিউনের কাছে আর কোনো অপশন ছিল না,
সে তখন স্যাংজির সাথে চলে যায়, যেখানে বেকজিন তার জন্য অপেক্ষা করছিল, আর সে এখানে অনেক কঠিন একটি ম্যাথ সলভ করছিল। এমন সময় শিউন বেকজিনকে বলে যে তাদের কোনো বিষয়ে ইনভলভ হওয়ার কোনো ইচ্ছে নেই, তবে তারা যদি সোহর আশেপাশে থাকে আর সোহর বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে বেকজিন তখন তাকে বলে যে তারও তার উপর কোনো ইন্টারেস্ট নেই, তার ইন্টারেস্ট শুধুমাত্র হুমিনের উপর। তাই যদি সে সোহকে সুরক্ষিত রাখতে চায় তাহলে সে যেন হুমিনদের কাছ থেকে দূরে থাকে, তবে সে শিউনের লাইফে কোনোভাবেই ইন্টারফেয়ার করবে না। শিউন তখন তার কথায় রাজি হয়ে যায়, আর সেইখানে তার করা ম্যাথটি সলভ করে দিয়ে যায়, কারণ শিউন লক্ষ্য করেছিল যে বেকজিন এই ম্যাথটি করতে পারছিল না। এতে বেকজিন বুঝতে পারে যে শিউন আসলে অনেক স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। এবার বেকজিন স্যাংজিকে হুমিনকে ট্র্যাপে ফেলতে বলে। অন্যদিকে দেখা যায় যে হুমিনের বাবাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে, কারণ হুমিনের বাবার সব থেকে কয়েকজন ছেলে ফেক আইডি ব্যবহার করে ড্রিঙ্কস নিয়েছিল। তাই হুমিনের বাবার নামে কমপ্লেন এসেছে যে হুমিনের বাবা নাকি নাবালকদের কাছে ড্রিঙ্কস বিক্রি করছে। তবে হুমিনের বাবা বারবার পুলিশদেরকে বলছিল যে তারা তাকে প্রথমে আইডি দেখিয়েছিল, তারপর সে সেল করেছে। এমন সময় সেখানে খবর পেয়ে হুমিন এসে দেখতে পায় যে যারা তার বাবাকে ফাঁসিয়েছে তারা আসলে বেকজিনের লোক। তবে হুমিন কোনোমতে তার বাবাকে সেদিনের মতো ছাড়িয়ে নেয়, আর ঠিক তখনই তাকে বেকজিন ফোন দেয় এবং সে হুমিনকে তার সঙ্গে ইমার্জেন্সিভাবে দেখা করতে বলে। এবার পরের দিন স্কুলের বাস্কেটবল ক্লাবে শিউন আসে। হুমিন তখন তার সঙ্গে মজা করতে শুরু করে, আর সে শিউনকে বারবার বন্ধু বলতে থাকে। কিন্তু শিউন আজকে হুমিনের সাথে খুবই খারাপ আচরণ করে। সে হুমিনকে বলে, আমি কি তোকে কখনো বলেছি যে তুই আমার বন্ধু? সবসময় তুই আমার পেছনে কেন পড়ে থাকিস? আমার ব্যবহার দেখেও কি তোরা বুঝিস না যে আমি তোদের কাছ থেকে দূরে থাকতে চাই? হুমিন তখন শিউনকে আর একটি কথাও বলতে দেয় না। সে শিউনকে বলে আজ থেকে তার এবং শিউনের রাস্তা একদম আলাদা। সে শিউনকে তার বন্ধু ভেবে অনেক বড় ভুল করে ফেলেছে। শিউন চাইলে এখন থেকে নিজের ইচ্ছে মতোই চলতে পারে। শিউন তখন সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। তবে জুনতাই তখন শিউনের পেছনে দৌড়ে এসে বলে, তোমার কি হয়েছে? তুমি হুমিনের সঙ্গে কেন এমন করলে? আমি জানি তুমি যেসব বলেছ সেগুলো তোমার মনের কথা নয়। শিউন তখন জুনতাইকে বলে, শোন জুনতাই, আমি তোদের সাথে মেশার চাইতে একা থাকতেই বেশি পছন্দ করি, তাই আমার কাছ থেকে তোরা দূরে থাক। এরপর স্কুল শেষ করে শিউন যখন তার বাড়িতে ফিরছিল তখন রাস্তায় বেকজিনের লোকদের সঙ্গে তার দেখা হয়ে যায়। তারা তখন শিউনের সঙ্গে ফাইট করতেই চাইছিল, কিন্তু এমন সময় একজন বলে যে গতকাল রাতে বেকজিনের সঙ্গে তার একটি ডিল হয়েছিল, তাই বেকজিন তাদেরকে শিউনের কাছ থেকে দূরে থাকতে বলেছে। এজন্য তারা আর শিউনকে কিছুই বলে না। অন্যদিকে হুমিন বেকজিনের সঙ্গে দেখা করতে চাইছিল, তবে সে জুনতাই এবং ইয়ন্তাককে বলে যে আজকে তার একটি ডেট আছে, তাই সে সেখানেই যাচ্ছে। এই বলেই হুমিন বেকজিনের সাথে দেখা করতে চলে যায়। এদিকে জুনতাই এবং ইয়ন্তাকের কাছে স্যাংজি তার লোকদেরকে নিয়ে চলে আসে, আর স্যাংজিকে দেখে ইয়ন্তাকের তাদের অতীতের কিছু ঘটনা মনে পড়ে যায়। তাই ইয়ন্তাক জানত যে স্যাংজি কতটা বিপজ্জনক, আর জুনতাই যেহেতু অনেক দুর্বল ছিল তাই স্যাংজি জুনতাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। যদিও জুনতাই কোনোভাবেই যেতে চাইছিল না, কিন্তু ইয়ন্তাক তাকে জোর করলে সে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। তবে স্যাংজির লোকেরা তখন তার পিছু করছিল। তবে জুনতাই কোনো মতে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, আর সে আড়াল থেকে একজনকে বলতে শোনে যে তারা শিউনকে খুঁজছে। এটা শুনে জুনতাই অনেক ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে শিউনকে সাবধান করে দেওয়ার জন্য ফোন দেয়। কিন্তু ঠিক তখনই তাকে ইউনিয়নের ছেলেগুলো দেখে ফেলে। এদিকে শিউন মোবাইলে জুনতাইয়ের চিৎকারের আওয়াজ শুনে বুঝতে পারে যে জুনতাই কোনো বিপদে আছে, তাই সে তখন দৌড়ে জুনতাইকে খুঁজতে চলে যায়। অন্যদিকে হুমিন চলে যায় বেকজিনের কাছে। সে বেকজিনের উপর ভীষণ রেগেছিল। সে এখানে বেকজিনকে বলে, তুই আসলে কি চাচ্ছিস বেকজিন? তোকে বারবার বলেছি আমাদের কাছ থেকে দূরে থাকতে, তুই তারপরও কেন আমার পেছনে পড়ে আছিস? তবে বেকজিন তার সঙ্গে ভালো ব্যবহার করে। সে তাকে বলে, আমি চাই তুই আমাদের ইউনিয়নে জয়েন কর। তুই যদি আমার সঙ্গে কাজ করিস তাহলে তোকে আমি সবচেয়ে বড় পজিশন দেব, আর আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আমাদের বিজনেস অনেক বড় হয়ে যাবে। এতে তুই আর আমি দুজনেই কোটিপতি হয়ে যাব। তুই আমাকে এখন তোর বন্ধু মনে না করতে পারিস, কিন্তু আমি এখনো তোকে আমার বন্ধু ভাবি। হুমিন এবং বেকজিন আসলে ছোটবেলায় অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো এক কারণে তাদের বন্ধুত্ব ভেঙে যায়। তো হুমিন এবার বেকজিনের কথা শুনে খুবই রেগে যায়। সে বেকজিনকে বলে, আমি তোকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, আমার এবং আমার বন্ধুদের কাছ থেকে দূরে থাক। তবে এমন সময় বেকজিন তাকে বলে, আচ্ছা হুমিন, ইয়ন্তাক কেমন আছে রে? একথা শুনে হুমিন বুঝতে পারে যে নিশ্চয়ই বেকজিন ইয়ন্তাকের সঙ্গে কিছু একটা করছে। তাই হুমিন তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেকজিনের লোকেরা তাকে আটকানোর চেষ্টা করলে
হুমিন একে করে তাদের সবাইকে মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে স্যাংজি ইয়ুনতাককে মেরে তার অবস্থা একদম খারাপ করে দিয়েছে। ইয়ুনতাকের উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকুও ছিল না। এমন সময় জুনতাই তাকে বাঁচাতে আসলে স্যাংজি জুনতাইয়েরও একই অবস্থা করে। আর স্যাংজির লোকেরা এখানে স্যাংজির ফাইটের ভিডিও করতে থাকে। আর শিউনকে দেখে স্যাংজি আরও অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ শিউনকে মারার জন্য সে অনেকদিন ধরেই ছটফট করছে। তাই সে এখানে শিউনকে মারতে শুরু করে। যদিও স্যাংজি শিউনের চাইতে অনেক ভালো ফাইটার ছিল, কিন্তু শিউন ছিল খুবই স্মার্ট। সে শক্তি দিয়ে না পারলেও বুদ্ধি দিয়ে কাজ করে। তাই সে ফাইটে হেরে যাওয়ার ভান করে তার হাতে একটি ফুলের টব উঠিয়ে নেয়। এরপর সেই টবের ধুলোবালি স্যাংজির চোখে ছুড়ে দিয়ে তার চশমাটি খুলে নেয়। আর সে চশমার একটি ফ্রেম ভেঙে সোজা স্যাংজির পায়ে ঠুকিয়ে দেয়। স্যাংজি এতে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। শিউন তখন তাকে মারতে মারতে এখানে মেরেই ফেলতে চাইছিল, তবে স্যাংজি তখন তাকে আবারও মারতে শুরু করে। কিন্তু শিউন শুধুমাত্র তার পায়ে আঘাত করছিল, কারণ আঘাতের জায়গায় আঘাত করলে সে আরও দুর্বল হয়ে যাবে। এবার স্যাংজি যখন শিউনকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দিচ্ছিল, তখন শিউন তার মাথা দিয়ে স্যাংজির পায়ে প্রচণ্ড জোরে আঘাত করে। এতে স্যাংজি ফাইটে হেরে যায়। আর ঠিক তখনই সেখানে হুমিন চলে আসে। তবে ততক্ষণে হুমিন এবং শিউন দুজনেই ক্লান্ত হয়ে সেখানে পড়েছিল। শিউন এখানে সুহুকে উদ্দেশ্য করে বলছিল, সুহু, আমাকে মাফ করে দিস রে, তোকে দেয়া কথা আমি রাখতে পারলাম না। আমি আবারও এইসব ঝামেলায় জড়িয়ে পড়েছি। তবে হুমিন শিউনের মুখে সুহুর নাম শুনে বুঝতে পারছিল না যে সুহু আসলে কে, কিন্তু সে এটা বুঝতে পারছিল যে সে হয়তো শিউনের খুব কাছের একজন মানুষ। তবে সবকিছুর জন্য হুমিনের নিজেকেই দোষী মনে হচ্ছিল, কারণ হুমিনের জন্যই শিউন বিপদে পড়েছে। আর ইয়ুনতাকেরও ফিউচার হুমিনের জন্যই নষ্ট হয়ে গিয়েছে। ইয়ুনতাক আসলে একসময় একজন প্রো তাইকোন্ডো প্লেয়ার ছিল, এমনকি তার ইন্টারন্যাশনাল টিমে যাওয়ার কথা ছিল। কিন্তু সে যেহেতু হুমিনের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই বেকজিনের লোক স্যাংজি ইয়ুনতাককে ধরে নিয়ে যায়। আর সেখানে অনেকজন মানুষ থাকায় ইয়ুনতাক তাদের সঙ্গে পেরে ওঠে না। স্যাংজি তখন ইয়ুনতাকের পা খুবই বাজেভাবে ভেঙে দিয়েছিল। আর তারপর থেকেই ডক্টর তাকে ফাইট বা অ্যাথলিট থেকে দূরে থাকতে বলেছিল। তাই ইয়ুনতাকের পুরো কেরিয়ার নষ্ট হয়ে যায়। অন্যদিকে আজকের ঘটনার জন্য স্যাংজিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল, তবে স্যাংজি খুব সহজেই ছাড়া পেয়ে যায়। এদিকে শিউন একটি ব্যাপার কিছুতেই বুঝতে পারছিল না, যে বেকজিনের সঙ্গে হুমিনের আসলে কি শত্রুতা আছে। এবার আমরা বেকজিন এবং হুমিনের অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। যখন ছোটবেলায় স্কুল লাইফে বেকজিন অনেক দুর্বল একটি ছেলে ছিল। স্কুলের অনেক স্টুডেন্ট বেকজিনকে সবসময় বুলি করত। তারা সুযোগ পেলেই তাকে মারধর করত, কিন্তু প্রতিবারই হুমিন এসে তাকে বাঁচাত। এভাবেই তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। এরপর হুমিন নিজে বেকজিনকে স্ট্রং বানায়। সেই তাকে সর্বপ্রথম ফাইট শিখিয়েছিল। তখন সে সকলের উপর প্রতিশোধ নিতে শুরু করে। এমনকি আস্তে আস্তে সে অনেক ভয়ানক হয়ে ওঠে। দেখতে দেখতে সে ভুল পথের দিকে পা বাড়ায়। যদিও হুমিন তাকে অনেকভাবেই ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু বেকজিন তার কোনো কথাই শোনে না। এভাবেই বেকজিন এবং তার রাস্তা একদম আলাদা হয়ে যায়। তারা বন্ধু থেকে হয়ে যায় দুজন দুজনার শত্রু। তবে বেকজিনের এমন পরিণতির জন্য হুমিন নিজেকেই দোষী মনে করে, কারণ সে যদি হুমিনকে ফাইট না শেখাতো, তাহলে হয়তো বেকজিনও আজকে অনেক ভালো মানুষ হতো। তো শিউন যখন হুমিনের কাছে বেকজিনের ব্যাপারে জানতে চায়, হুমিন শুধু জানায় যে তারা ছোটবেলায় বন্ধু ছিল। এর বেশি সে আর কিছুই বলে না। এরপর হুমিন রাস্তায় এসে একা একা বেকজিনকে ফোন দেয়। আর সে তাকে বলে, বেকজিন, সবকিছু এখানেই শেষ করি। আমি তোর কাছে মন থেকে ক্ষমা চাইছি সবকিছুর জন্য। আর আমি জানি আমার জন্যই তোর লাইফটা এমন হয়েছে। তোকে আমি ফাইট না শেখালে তুই হয়তো ভালো মানুষ হতি। তাই সবকিছুর জন্য সরি। আমি তোর কাছে হেরে গেছি রে। তুই তো এটাই চাইছিলি, আমি যাতে তোর কাছে নত হই। আমি আজ তোর মনের ইচ্ছেটা পূরণ করে দিলাম। তবে বেকজিন এখানে কোনো কথা না বলে ফোন কেটে দেয়, কারণ তাদের মেন কোয়ার্টারে তার সঙ্গে আজকে একজন দেখা করতে এসেছে, যার নাম ছিল চেয়ারম্যান চই। চেয়ারম্যান চই আসলে এই পুরো ইউনিয়নের রিয়েল বস। তার আন্ডারে শুধুমাত্র একটি ইউনিয়ন নয়, বরং বিভিন্ন শহরে অনেকগুলো ইউনিয়ন পরিচালিত হচ্ছে। আর সে এত ভয়ানক একজন মাফিয়া ছিল যে ইউনিয়নে সবাই তাকে ভয় করত। আর সে আজকে স্যাংজির অ্যারেস্টের খবর পেয়ে বেকজিনের সঙ্গে দেখা করতে এসেছে, কারণ তার ভয় হচ্ছিল যে স্যাংজি আবার পুলিশের কাছে তাদের ইউনিয়নের সমস্ত সিক্রেট বলে না দিয়েছে। তাই সে এখানে বেকজিনকে কঠোরভাবে ওয়ার্নিং দিয়ে যায় যে যদি তাদের বিজনেস এবং ইউনিয়নের ব্যাপারে পুলিশ সামান্য কিছু জানতে পারে, তাহলে সে তাকে নিজের হাতে মেরে ফেলবে। এই বলেই চেয়ারম্যান চই সেখান থেকে চলে যায়। এরপর বেকজিনের কাছে স্যাংজি আসলে বেকজিন জানতে চায় যে স্যাংজি পুলিশকে তাদের ব্যাপারে কিছু বলে দিয়েছে কিনা। কিন্তু স্যাংজি তখন তাকে বলে যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল ইয়ংচাং হাই স্কুলের স্টুডেন্টদেরকে বুলি করার জন্য। তাই ইউনিয়নের ব্যাপারে তাকে কিছুই সেখানে বলতে হয়নি। কিন্তু সে তো এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছে
যে বেগজিন নাকি তাকে তার সবচাইতে কাছের বন্ধু মনে করে। আর বেগজিন তো জানে সে এখন পুলিশ স্টেশন থেকে এসেছে, অথচ সে তাকে একটিবারও জিজ্ঞাসা করল না যে সে কেমন আছে। তার তো শুধুমাত্র তাদের ইউনিয়ন এবং বিজনেসের ব্যাপারে চিন্তা, কিন্তু সে ঠিক আছে কিনা এটা কি একবার সে জানতে চেয়েছে? স্যাংজির এসব কথায় বেগজিন আর কিছুই বলতে পারে না। বেগজিন তখন বলে যে সে সবকিছু বুঝতে পেরেছে, এই ইউনিয়নে টাকা ছাড়া মানুষের মনুষ্যত্বের কোনো জায়গা নেই। তাই সে কিছুদিনের জন্য এগুলো থেকে ব্রেক নিতে চায়। আর যতদিন সে নিজে থেকে ফিরে না আসছে, বেগজিন যেন আর কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ না করে। এই বলেই স্যাংজি সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালে আমরা শিউনকে দেখতে পাই। শিউন যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় যে তার জন্য হুমিন এবং বাকি সবাই ওয়েট করছে। শিউনিতে মনে মনে বেশ খুশি হয়ে যায়। আস্তে আস্তে শিউনের কঠোর হৃদয় গলতে শুরু করে। শিউনের জীবনে না চাইতেও বন্ধুত্ব নামক সম্পর্কটা আবার চলে আসে। এবার হুমিন তাদের সবাইকে বলে যে সে বেগজিনের সঙ্গে কথা বলেছে আর সে সমস্ত ঝামেলা শেষ করে দিয়েছে। তাই এখন তাদের আর ইউনিয়নের কাউকে ভয় পেয়ে চলতে হবে না। তবে কিছুক্ষণ পরেই হুমিনের কাছে একটি ফোন আসে। সে জানতে পারে সেদিন রাতে যারা হুমিনের বাবাকে ফাঁসিয়েছিল তারা তাদের প্ল্যান চেঞ্জ করেছে। তারা আবারও পুলিশের কাছে কমপ্লেন করে বলেছে যে হুমিনের বাবা নাকি তাদের কাছে কোনো আইডি চায়নি, আর আইডি না চেয়েই তাদেরকে ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। এসব নিয়ে হুমিনের বাবার সঙ্গে তাদের ঝগড়া হলে তারা হুমিনের বাবাকে অনেক মারধর করেছে। এরপর হুমিনকে বেগজিন একটি টেক্সট করে, যেখানে লেখা ছিল যে যতদিন বেগজিন তার সঙ্গে ইউনিয়নে জয়েন না হবে ততদিন পর্যন্ত সে তার পিছু কোনোভাবেই ছাড়বে না। হুমিনের এতে প্রচণ্ড রাগ হচ্ছিল। সে তখন প্রথমে সে 3 জনকে গিয়ে প্রচণ্ড মারধর করে, যারা তার বাবাকে মারধর করেছে। এরপর সে বেগজিনকে ফোন দিয়ে অনেক গালাগাল দিতে থাকে। তবে বেগজিন তাকে একটি কথাও বলে না। আসলে হুমিন যেহেতু তার ছোটবেলার বন্ধু ছিল, তাই বেগজিনের মনে কোনো না কোনো দিক থেকে হুমিনের জন্য সিম্প্যাথি ছিল। অন্যদিকে শিউনের মা আজকে শিউনের সঙ্গে দেখা করতে আসে, কারণ সে শিউনের ফাইটের ব্যাপারে সবকিছু জানতে পেরেছে। তাই সে এখানে শিউনকে বলে, শিউন, আমি আর তোমার বাবা তোমাকে কতবার সাবধান করেছি। তুমি ভালো করেই জানো যে অতীতে তোমার সঙ্গে কি ঘটেছিল, কিন্তু তারপরও তুমি সেই একই পথেই পা বাড়াচ্ছ। তবে আমি এমনটা আর কোনোভাবেই হতে দেব না। আমি তোমার অ্যাডমিশনের জন্য অ্যাবোর্ডে সবকিছু ম্যানেজ করে ফেলেছি। কিছুদিনের মধ্যেই তোমাকে সেখানে পড়ার জন্য চলে যেতে হবে। তাই প্রিন্সিপালও চাইছিল না যে এখানে থেকে শিউনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। এজন্য সেও শিউনকে অ্যাবোর্ডে চলে যেতে বলে। আর সে তাকে আজেবাজে ছেলেদের সঙ্গে মিশতে বারণ করে। যদিও শিউন কোনোভাবেই অ্যাবোর্ডে যেতে চাইছিল না, তখন শিউনের মা তাকে বলে, ছোটবেলা থেকেই সবসময় তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছ। তুমি আমাকে কখনো এটা বুঝতেই দাওনি যে আমি তোমার মা হই। আমার কি কোনো অধিকার নেই আমার ছেলের জীবনের ভালোর জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার? আসলে আমি হয়তো পৃথিবীর সবচাইতে অভাগা মা, যার সন্তান থেকেও না থাকার মতো। তুমি যদি আমার কোনো কথাই না শোনো, তাহলে তোমার মা হওয়াটা তো আমার জন্য অর্থহীন। এসব বলতে বলতে সে রাগ করে সেখান থেকে চলে যায়। তাই শিউন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে সে সত্যিই অ্যাবোর্ড চলে যাবে। এতে হয়তো সোহে এবং তার বাকি বন্ধুদের ভালো হবে। অন্যদিকে হুমিন আজকে তার বাড়িতে ফেরার পর তার বাবা তাকে প্রচণ্ড গালাগাল দিচ্ছিল, কারণ সে জানতে পেরেছে যে হুমিনের জন্যই সেই ছেলেগুলো তার পেছনে লেগেছে। তাই সে এখানে হুমিনকে বলে, আমার আজ অনেক লজ্জা হচ্ছে যে আমি তোর মতো একজন সন্তানকে জন্ম দিয়েছি। তুই এত বড় হয়েছিস, তারপরে এখনো বেকার ঘুরে বেড়াচ্ছিস। তবে লেখাপড়াটা অন্তত ভালো কর। তাও আমি বুঝতাম যে তুই তোর লাইফে কোনো ভালো কিছু করছিস, কিন্তু তুই সব দিক থেকেই অপদার্থ। এসব শুনে হুমিন অনেক কষ্ট পায়। তবে সে রিয়েলাইজ করতে পারে যে তার বাবা তাকে যা কিছু বলেছে সেই সব কিছুই সত্যি। এমনকি তার জন্য তার বাবাই নয়, বরং তার বন্ধুরাও বিপদের মধ্যে রয়েছে। তাই হুমিন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে সে বেগজিনের সঙ্গে কাজ করবে, সে ইউনিয়নে জয়েন করবে। হুমিন তখন বেগজিনকে ফোন করে এই বিষয়টি জানায়। বেগজিন এতে খুশি হয়ে তাকে তার প্রথম কাজ দেয়। সে একটি ক্লাবে গিয়ে একটি ছেলেকে মারতে বলে এবং তাকে ইউনিয়নের ব্যাপারে ভয় দেখাতে বলে। যদিও হুমিন বিনা কারণে কাউকে মারাটা একদমই পছন্দ করত না, কিন্তু বাধ্য হয়ে তখন তাকে সেই ছেলেটিকে গিয়ে মারতে হয়। তবে হুমিন সেই ছেলেটিকে ব্যথার ওষুধ খাওয়ার জন্য আবার টাকাও দিয়ে আসে। এরপর আস্তে আস্তে হুমিন সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেয়। সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি বেশ কয়েকদিন শিউন এবং তার বন্ধুরা হুমিনের খোঁজ পাচ্ছিল না। শিউন এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর শিউন ইয়ন্তাক এবং জুনতাইয়ের সঙ্গে দেখা করতে আসে, কারণ কাল সকালে সে অ্যাবোর্টের জন্য রওনা হবে। তাই সে আজকের রাতটা তাদের সবার সাথে কাটাতে চাইছিল, আর সবাইকে সে সুন্দরভাবে বিদায় জানাতে চাইছিল। কিন্তু জুনতাই এবং ইয়ন্তাক থাকলেও এখানে হুমিন ছিল না। সে তখন হুমিনকে ফোন দিয়ে জানতে চায় যে তার কি হয়েছে আর কেন সে স্কুলে আসছে না। হুমিন তখন তাকে বলে যে সে শুধু একটু ব্রেক নিতে চাইছে, এর বাইরে আর কিছুই নয়।
এই বলেই হুমিন ফোন কেটে দেয়। তাই শিউন তাকে জানাতে পারে না যে সে চলে যাচ্ছে। তবে ইয়ন্তাক এবং জুনতাই তাদের দুজনেরই শিউনের জন্য অনেক মন খারাপ হচ্ছিল, কিন্তু তারা জানে যে শিউনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। তাই তারা এই বিষয়টি নিয়ে শিউনকে অ্যাপ্রিসিয়েট করছিল এবং তাকে মন খারাপ করতে নিষেধ করছিল। এবার পরের দিন আমরা শিউনকে তার মায়ের সঙ্গে এয়ারপোর্টে দেখতে পাই। কিছুক্ষণের মধ্যেই শিউন রওনা হবে। শিউনের অ্যাবর যাওয়ার জন্য একদমই মত ছিল না, কিন্তু সে শুধুমাত্র একটি কারণেই রাজি হয়েছে, কারণ সে ভাবছিল যে তার জন্যই সমস্ত পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে। সুহর সঙ্গে যেমনটা হয়েছে তেমনটা তার জন্যই হুমিন বা বাকি সঙ্গীদের হতে সময় লাগবে না। তাই সেই সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। তবে ঠিক তখনই শিউনকে জুনতাই ফোন দেয়। শিউন এতে বেশ ভয় পেয়ে যায়। জুনতাই তখন শিউনকে বলে, আমি আমার পুরো জীবনে যতটুকু সুন্দর সময় কাটিয়েছি সেই সুন্দর সময়টুকু হচ্ছে তোমার সাথে শিউন। তোমার জন্য আমি জুনতাই এবং হুমিনের মতো বন্ধু পেয়েছি। বন্ধুত্ব কাকে বলে সেটা আমরা সবাই তোমার কাছ থেকে শিখেছি। তুমি হয়তো জানো না শিউন, আমরা সবাই জানি যে সুহু তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর সুহুর জন্য তুমি কি কি করেছ। এখনো তুমি সুহুকে কতটা ভালোবাসো, কিন্তু এই সমস্ত ঘটনার ব্যাপারে নিজেকে দোষারোপ করা বন্ধ করো। সুহু বা আমাদের কারো কিছুর জন্য তুমি দায়ী নও। এসব ভেবে নিজেকে আর কষ্ট দিও না। দোষ তোমার নেই শিউন, দোষ হলো সেই সমস্ত মানুষদের যারা বিনা কারণে মানুষের জীবন নষ্ট করে আনন্দ পায়। জুনতাইয়ের কথা শুনে শিউন তার চোখের পানি ধরে রাখতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল যে তার বুক থেকে যেন অনেক ভারী একটি বোঝা নেমে গিয়েছে। এতদিন পর সে নিজেকে কোনো দায়ভার থেকে মুক্ত মনে করছে। তাই শিউন এবার পুরোপুরিভাবে সিদ্ধান্ত নেয় যে সে কোনোভাবেই সুহু এবং তার বন্ধুদেরকে ছেড়ে যাবে না। তারা তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ মানুষ। তাই শিউন তার মাকে বলে, আমার বন্ধু বলেছে কোনো কিছুর জন্য আমি দায়ী নই। আমার সঙ্গে যা কিছু ঘটেছে এর পেছনে আমার কোনো দোষ নেই। তাহলে আমি কেন দেশ ছেড়ে যাব? এই বলে শিউন এয়ারপোর্ট থেকে তার বন্ধুদের কাছে ফিরে আসে। জুনতাই এবং ইয়ন্তাক এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। তবে শিউন তাদের কাছ থেকে জানতে পারে যে হুমিন এখন ইউনিয়নে জয়েন হয়েছে আর সে বিগজিনের কথা মতো কাজ করছে। তারা তিন বন্ধুই এখন হুমিনের জন্য অনেক দুশ্চিন্তায় ছিল। তাই তারা তিনজন মিলে হুমিনের খোঁজ করতে তাদের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে হুমিনের বাবা হুমিনকে নিয়ে কোনো চিন্তাই করছে না, বরং সে এখানে বলছিল যে হুমিনের মতো অপদার্থ ছেলেকে জন্ম দিয়ে সে লজ্জিত। তার ছেলে তো কোনো কাজেরই না। তবে শিউনিতে তার উপর বেশ রেগে যায়। আর সে হুমিনের বাবাকে বলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার মতো একজন মানুষের এত ভালো একটি ছেলে কিভাবে হয়েছে। আপনি কি জানেন যে স্কুলে হুমিন সবার আইডল? হুমিনকে সবাই ফলো করে, কারণ হুমিন সবসময় সকলের উপকার করে থাকে। আমার তো এটা ভেবেই লজ্জা হচ্ছে যে আপনি তার বাবা। তবে জুনতাই এবং ইয়ন্তাক শিউনকে চুপ করতে বলছিল, কিন্তু ততক্ষণে শিউনের বাবা রেগে গিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর শিউন তার বন্ধুদেরকে নিয়ে সোজা হিউম্যানের কাছে চলে যায়, কারণ ইউনিয়নের ব্যাপারে হিউম্যান অনেক কিছুই জানে। শিউন তখন হিউম্যানের কাছে জানতে চায় যে হুমিন এখন কোথায় আছে। যদিও হিউম্যান প্রথমে তাদেরকে কিছুই বলতে চাইছিল না, কিন্তু ইউনিয়নের সঙ্গে এখন তারও শত্রুতা ছিল। তাই সে ইউনিয়নের ব্যাপারে তাদেরকে সবকিছু বলে দেয়। যে ইউনিয়নের প্রধান বস হচ্ছে চেয়ারম্যান চই, তার আন্ডারে বিগজিন কাজ করে। আর বিগজিনের আন্ডারে স্কুলের বিভিন্ন স্টুডেন্টরা কাজ করে থাকে। তারা বিভিন্ন মোবাইল ফোন, মোটরসাইকেল, ল্যাপটপ এসব চুরি করে সেগুলোকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয়। তবে তাদের মূল বিজনেস হচ্ছে বিভিন্ন মোটরসাইকেল বিভিন্ন মানুষদের কাছে অল্প ছাড় দিয়ে বিক্রি করা। তবে সেই সমস্ত মোটরসাইকেলের ডুপ্লিকেট চাবি তাদের কাছেই থাকে। আর পরবর্তীতে সেই মোটরসাইকেল তারা আবার চুরি করে নিয়ে আসে এবং আবার বিক্রি করতে থাকে। এভাবেই তারা কোটি কোটি টাকার বিজনেস পরিচালনা করছে। তবে ভিকটিমরা যদি পুলিশকে এই ব্যাপারে কমপ্লেন করতে যায়, এতে তেমন কোনো লাভই হয় না, কারণ ভিকটিমের কাছে ইউনিয়নের বিরুদ্ধে কোনো প্রমাণই থাকে না। তারা যে কোনো জিনিস সেল করে পেমেন্ট সবসময় ক্যাশ নেয়, অর্থাৎ মোবাইল বা অন্য কোনো জায়গাতে এসবের প্রমাণ থাকে না। তো হিউম্যানের কাছে সবকিছু জানতে পেরে শিউন জুনতাই এবং ইয়ন্তাককে আপাতত কোনো কিছু করতে নিষেধ করে। সে বলে যে তার কাছে একটি অন্য প্ল্যান আছে। এই বলে শিউন বিগজিনের সঙ্গে দেখা করতে তার বোলিং ক্লাবে চলে আসে। অন্যদিকে শিউনের নিষেধ করার পরেও ইয়ন্তাক এবং জুনতাই বিগজিনদের মোটরসাইকেল প্যানেলে চলে আসে, যেখানে তারা তাদের চুরি করা মোটরসাইকেলগুলো রাখে, কারণ তারা ভাবছিল যে তারা হয়তো হুমিনকে এখানেই পেতে পারে। অন্যদিকে বিগজিন হুমিনকে তার প্রথম কাজের জন্য টাকা দিয়েছিল। হুমিন তখন সেই টাকা তাদের বাড়িতে তার বাবার জন্য রেখে চলে যায়। এমন সময় বিগজিন তাকে একটি টেক্সট করে বলে যে তাকে এখন একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে আসতে হবে, তা না হলে সে তার বন্ধুদের ক্ষতি করবে। তাই কোনো উপায় না পেয়ে হুমিন সেই মোটরসাইকেলটি চুরি করতে চলে যায়। সে সেই মোটরসাইকেলটি নিয়ে চলেই আসছিল, কিন্তু ঠিক তখনই তাকে ইয়ন্তাক ফোন দেয়। তবে হুমিন তার ফোন রিসিভ করে না।
হুমিন এবং জুনতাই সারাদিন সেই মোটরসাইকেল প্যানেলে তার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু কোনোভাবেই যখন তারা তার কাছে পৌঁছতে পারছিল না, তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই মোটরসাইকেল প্যানেলের ভেতরে যাবে। তারা তখন সেখানকার জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখতে পায় যে সেখানে অনেকগুলো ফাইল এবং কাগজপত্র আছে, যে এগুলোই হয়তো বেগজিনের ইলিগেল বিজনেসের সমস্ত প্রমাণ। তাই তারা দুজন মিলে কোনো মতে ভেতরে চলে যায়। অন্যদিকে শিউনের কাছে বেগজিন আসে, আর সে শিউনকে একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে যে জুনতাই এবং ইউনতাক এখন আমার মোটরসাইকেল প্যানেলে আছে, তাদেরকে এখন আমার লোকেরা দেখে নেবে। শিউন এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে তাদেরকে বাঁচানোর জন্য দৌড়ে যেতে চাইলে বেগজিন তাকে মারতে শুরু করে। তবে শিউনের ফাইটিং দক্ষতার জন্য সে তার হাত থেকে বেঁচে যায়। আর এমন সময় সেখানে হুমিন চলে আসে। হুমিন এখানে শিউনকে দেখে খুবই রেগে যায়, আর সে শিউনকে সেখান থেকে বের করে দিয়ে তাকে চলে যেতে বলে। তবে শিউন তাকে জানায় যে জুনতাই এবং ইউনতাক বিপদে আছে, তারা বেগজিনের মোটরসাইকেল প্যানেলে রয়েছে। হুমিন তখন শিউনকে সেখানে যেতে বলে, আর সে এখানে থেকে বেগজিনকে মোকাবেলা করতে চায়। তাই শিউন তখন দৌড়ে চলে যায় জুনতাই এবং ইউনতাককে বাঁচাতে। এদিকে হুমিন বেগজিনকে বলে যে আজকের পর থেকে সে বেগজিনের কোনো রকমের নোংরা কাজে থাকবে না, এতে বেগজিনের যা ইচ্ছা তাই করুক। বেগজিন এতে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, তবে হুমিন তাকে কিচ্ছু বলে না। সে সেখান থেকে শিউনের পিছু পিছু চলে যায়। অন্যদিকে বেগজিনের লোকেরা ইউনতাক এবং জুনতাইয়ের উপর হামলা করে। তবে জুনতাই তার তাইকোন্ডো স্কিলের সাহায্যে এক এক করে তাদের সবাইকেই হারিয়ে দেয়। তবে সবচাইতে শক্তিশালী দুজন এখনও ছিল, আর তারা তখন অনবরত জুনতাইকে মারতে শুরু করে। তাদের শক্তির সঙ্গে জুনতাই পেরে উঠছিল না, কারণ তার পায়ে সমস্যা ছিল। আর একজন যখন ইউনতাককে মেরেই ফেলতে যাবে, ঠিক তখনই জুনতাই সাহস করে তার উপর হামলা করে। এদিকে ইউনতাক একটি লোহার ব্যাট নিয়ে তাদেরকে ভয় দেখায়, আর সে জুনতাইকে নিয়ে সেখান থেকে কোনো মতে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে শিউন তাদের কাছে পৌঁছতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় হসপিটাল থেকে শিউনের কাছে একটি ফোন আসে। শিউন জানতে পারে যে সুহর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সুহ হয়তো আর বাঁচবে না। এটা শুনে শিউনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে একদম নিস্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এতে করে একটি গাড়ির সঙ্গে তার অনেক ভয়ানক একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে জুনতাই এবং ইউনতাককে বেগজিনের কয়েকজন লোকেরা ধরে ফেলে। জুনতাই আসলে চালাকি করে বেগজিনের একটি ফাইল নিয়ে এসেছিল। তারা তখন তার কাছ থেকে ফাইলটি ছিনিয়ে নেয়। তারা এবার তাদের দুজনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিন্তু ঠিক তখনই সেখানে হুমিন এসে পৌঁছয়। আর হুমিন ইউনতাক এবং জুনতাইয়ের অবস্থা দেখে সে তার রাগ আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। সে এক এক করে তাদের সবাইকে মারতে মারতে তাদের অবস্থা খারাপ করে দেয়। এরপর হুমিন প্রচণ্ড রাগে এখানে একজনকে গলা চিপে মেরেই ফেলতে চাইছিল। জুনতাই এবং ইউনতাক তাকে কোনোভাবেই আটকে রাখতে পারছিল না। তবে এমন সময় জুনতাই জানতে পারে শিউন এখন হসপিটালে ভর্তি। জুনতাই তখন হুমিনকে এটা জানায়। এতে যেন হুমিনের হুঁশ ফিরে আসে। এরপর তারা তিনজন মিলে দৌড়ে চলে যায় শিউনকে দেখার জন্য। আর হসপিটালে পৌঁছে তারা জানতে পারে যে শিউন সাময়িক সময়ের জন্য কোমাতে চলে গিয়েছে। তার জ্ঞান তখনই ফিরে আসবে যখন শিউন নিচে চাইবে, কারণ প্রায় অনেকদিন ধরে ঠিকমতো না ঘুমোতে পারার কারণে তার শরীরে ঘুমের অনেক বেশি চাহিদা রয়েছে। এজন্য সে তখনই কোমা থেকে উঠবে যখন তার শরীর নিজে থেকেই সমস্ত ঘুমের চাহিদাগুলো পূরণ করতে পারবে। অন্যদিকে হুমিন, জুনতাই এবং ইউনতাকের কাছে শিউনের মা আসে। শিউনের মা তাদের উপর একদমই রাগ হয় না, বরং সে তাদের কাছে অনুরোধ করে যাতে করে তারা শিউনের কাছ থেকে দূরে থাকে, কারণ শিউন তার লাইফে এখন পর্যন্ত অনেক কিছু সহ্য করেছে। তাই তাদের নিজে থেকেই তার জীবন থেকে দূরে সরে যাওয়া উচিত। হুমিন, জুনতাই এবং ইউনতাক এতে বুঝতে পারে যে শিউনের মা আসলে ঠিকই বলেছে, তাদের শিউনের লাইফ থেকে সরে যাওয়া উচিত। এবার হুমিন যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার বাবা তার জন্য এই প্রথমবার রান্না করেছে। এরপর তার বাবা তাকে তার সেই টাকাগুলো দিয়ে বলে সে যেন এই টাকাগুলো যেখান থেকে এনেছে সেখানেই ফিরিয়ে দিয়ে আসে। এরপর তার বাবা তাকে বলে, তোর বন্ধুরা তোকে খুঁজতে এসেছিল, তবে তাদের মধ্যে একজন ছেলেকে আমি মনে হয় নতুন দেখছি। ছেলেটার পুরোটাই যেন অ্যাটিটিউড দিয়ে ভরা। যেই আমি তোর নামে সামান্য একটা কথা বললাম সেই যেন পুরো কথাটা ওর গায়ে লেগে গেল। ও বলতে শুরু করলো তুই নাকি সকলের কাছে ভালো, আর তোর মতো সন্তান পেয়ে আমি মূল্যায়ন করছি না বলে আমার নাকি লজ্জা হওয়া উচিত। একথা শুনে হুমিন বুঝতে পারে যে এই কথাগুলো আসলে শিউন ছাড়া আর কেউই বলতে পারে না। এরপর হুমিনের বাবা তাকে বলে, শোন হুমিন, আমি সত্যিই হয়তো তোর ভালো বাবা হতে পারিনি, তাছাড়া আমি আমার লাইফে তেমন কাউকেই পাইনি, কিন্তু তুই তোর লাইফে কিছু পাস আর না পাস, তবে অনেক ভালো বন্ধু পেয়েছিস, তাদেরকে কখনোই তুই হারিয়ে যেতে দিস না। একথা শুনে হুমিন সেখানে প্রচণ্ড কাঁদতে শুরু করে। তার শিউনের জন্য খুবই কষ্ট হচ্ছিল। অন্যদিকে বেগজিনের সঙ্গীরা বেগজিনকে যখন সেই ফাইলটি ফিরিয়ে দেয় যেটা জুনতাই চুরি করে নিয়ে গিয়েছিল,
বেকজিন দেখতে পায় যে সেই ফাইলের মধ্যে একটি পৃষ্ঠা নেই। সে এতে প্রচণ্ড রেগে যায় আর সে তার লোকদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পেজটি খুঁজে বের করতে বলে। অন্যদিকে দেখা যায় জুনতাই একাই সেই পেজটি নিয়ে পুলিশ স্টেশনে কেস করতে এসেছে। তবে একটি পেজের ভিত্তিতে পুলিশ কোনোভাবেই কেস নেয় না, তাই জুনতাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে সেখানে বেকজিনের সঙ্গীরা দাঁড়িয়েছিল। তারা তখন জুনতাইকে সেখান থেকে তুলে নিয়ে যায় আর তাকে তার এই কাজের জন্য প্রচণ্ড মারধর করে। এরপর বেকজিন জুনতাইকে ফোন দিয়ে জানতে চায় যে নিশ্চয়ই সে তার কাছে তার ফাইলগুলো ছবি তুলে রেখেছে, আর সেই ছবিগুলো সে কোথায় রেখেছে। জুনতাই তখন তাকে বলে যে এক এক করে সে সেই সমস্ত ছবিগুলো ডিলিট করে দেবে যদি বেকজিন তার বন্ধুদের পিছু ছেড়ে দেয়। কিন্তু এতে বেকজিনের লোকেরা তাকে আরও মারতে শুরু করে। তবে এমন সময় সেখানে স্যাংজি চলে আসে। স্যাংজি তখন জুনতাইকে বেকজিনের কথা মতো কাজ করতে বলে। তবে জুনতাই অনেক সাহস করে তাদের সবাইকে বলে, তোরা যদি আমাকে এখানে মেরেও ফেলিস তাও আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার বন্ধুদের জন্য সবকিছু করতে পারি। স্যাংজি আজকে জুনতাইয়ের ভেতরে কোনো ধরনের ভয় দেখতে পাচ্ছিল না, আর তার ভেতরে কিছুটা গিল্টি ফিল হচ্ছিল। তাই সেই তখন বেকজিনের লোকদের হাত থেকে জুনতাইকে বাঁচায়। তারা জুনতাইকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার আগে হুমিন স্যাংজিকে এই প্রথমবারের মতো মন থেকে ধন্যবাদ জানায়, কারণ সে বুঝতে পেরেছিল যে স্যাংজি জুনতাইকে বাঁচিয়েছে। অন্যদিকে চেয়ারম্যান চুই জানতে পেরেছিল যে একটি ছেলে পুলিশ স্টেশনে তাদের বিজনেসের একটি পেজ নিয়ে গিয়েছিল। এটা জানতে পেরে সে বেকজিনের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে এবার বেকজিনকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় যে পরবর্তীতে কোনো ভুল হলে সে তাকে মেরেই ফেলবে। অন্যদিকে হুমিন জুনতাইকে দেখে রিয়েলাইজ করতে পারে যে তার জন্য বারবার তার বন্ধুরা বিপদে পড়ছে। তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে বেকজিনের সঙ্গে সে সমস্ত কিছু একবারে শেষ করবে। এজন্য সে পরের দিন অনেক বড় একটি স্পিকার নিয়ে বেকজিনের স্কুলে চলে যায়, আর সে সকলের সামনে বেকজিনকে ডেকে চ্যালেঞ্জ করে বলে যে সে ইয়নজাং হাই স্কুলের পক্ষ থেকে ইউনিয়নের সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা সবাই তাদের সঙ্গে একটি ফাইনাল ফাইট করতে চায়। এই ফাইটে যদি ইয়নজাং হাই স্কুলের ছেলেরা জিতে যায় তাহলে সারা জীবনের জন্য বেকজিনকে ইউনিয়ন বন্ধ করে দিতে হবে, আর যদি তারা হেরে যায় তাহলে ইয়নজাং হাই স্কুলের প্রত্যেকটি ছেলে ইউনিয়নের সদস্য হবে, ঠিক যেমনটা বেকজিন চায়। এত বড় একটি ফাইটের চ্যালেঞ্জ শুনে বেকজিনও এতে রাজি হয়ে যায়, কারণ সে অনেক বেশি কনফিডেন্স ছিল যে এই ফাইটে জেতা তার জন্য কোনো ব্যাপারই নয়। এরপর হুমিন লুকিয়ে লুকিয়ে শিউনকে দেখতে চলে যায়। তবে সেখানে শিউনের মা তাকে দেখে ফেলে। হুমিন তখন শিউনের মায়ের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু এমন সময় শিউনের মা তাকে শিউনের কাছে নিয়ে যায়, আর সে হুমিনের কাছে তার সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং বলে যে শিউনের জন্য তাকে কোনো চিন্তা করতে হবে না। শিউন শুধুমাত্র গভীর ঘুমের মধ্যে আছে, সে তখনই জেগে উঠবে যখন তার শরীর চাইবে। এদিকে শিউন তার কল্পনাতে বিয়মসিয়ককে দেখতে পায়, যেখানে বিয়মসিয়ক শিউনকে বারবার বলছিল, আমাকে একা ছেড়ে যাস না শিউন, আমি অনেক একা হয়ে গিয়েছি রে, আমাকে পারলে তুই মাফ করে দিস, আমার জন্যই তোর জীবনটা এমন হয়ে গিয়েছে। তবে শিউন তখন তাকে বলে, আমি তোর কাছে থাকতে পারবো না রে, আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, তবে তুই ভুল করে সেটা স্বীকার করেছিস সেই জন্য আমি খুশি। আর যা কিছুই হয়ে যাক, আমি কখনো এটা অস্বীকার করতে পারবো না যে তুই আমাদের বন্ধু। এই বলে শিউন বিয়মসিয়কের কাছে বিদায় নেয়, আর সঙ্গে সঙ্গে সে কোমা থেকে জেগে ওঠে। তবে তখনই সে একদম সুহু সুহু করে অস্থির হয়ে যায়, কারণ তার অ্যাক্সিডেন্টের আগে সুহুর ব্যাপারে সে খারাপ খবর পেয়েছিল। তাই সে তার অসুস্থ শরীর নিয়ে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। কিন্তু এমন সময় তার কাছে হুমিন এসে তাকে শান্ত করে আর বলে যে তার আর কোনো চিন্তা নেই, সুহু একদম ভালো আছে, আর এখন আগের চাইতেও সুহুর অবস্থা অনেকটাই ভালো হয়েছে। হুমিন তখন নিজে শিউনকে সুহুর সঙ্গে দেখা করে আসতে বলে, আর শিউন যখন দেখতে পায় যে সুহু এখন ভালো আছে তখন সে যেন নিজের মাঝে প্রাণ ফিরে পায়। এরপর শিউনকে দেখতে তার বাকি বন্ধুরাও চলে আসে, আর শিউন এখানে তাদের ফাইনাল ফাইটের ব্যাপারে জানতে পারে যে হুমিন বেকজিনকে চ্যালেঞ্জ করেছে এবং বেকজিন সেটা অ্যাকসেপ্ট করেছে। আর যদি তারা সেই ফাইটে ইউনিয়নের সবাইকে হারিয়ে দিতে পারে তাহলে বেকজিন সারা জীবনের জন্য ইউনিয়ন বন্ধ করে দেবে। শিউন এটা শুনে এই সুযোগ সে কোনোভাবেই মিস করতে চাইছিল না। তাই পরের দিনই সে কিছুটা সুস্থ হয়ে তার বন্ধুদেরকে নিয়ে সেই মাঠে চলে যায় যেখানে তাদের ফাইটটি পরিচালিত হবে। শিউন এই জায়গাটি খুব সুন্দরভাবে দেখে হুমিনকে বলে যে ফাইটের তারিখ 2 দিন পিছিয়ে দিতে। যদি তারা সত্যি সত্যি জিততে চায় তাহলে তাদেরকে বেশ কিছু প্ল্যান করতে হবে, কারণ বেকজিনের ইউনিয়নের সদস্যের সংখ্যা অনেক বেশি আর তারা সবাই মোটামুটি ভালো ফাইটার। তাই তাদেরকে প্ল্যান করে বেকজিনের সদস্য সংখ্যা কমাতে হবে। তাই শিউন তখন প্ল্যান করে স্যাংজের কাছে চলে যায়, কারণ সে জানত যে বেকজিনের সঙ্গে স্যাংজের কিছুটা ঝামেলা চলছে। শিউন তখন স্যাংজিকে ইউনিয়নের সঙ্গে ফাইটে জেতার জন্য হেল্প করতে বলে। তবে স্যাংজি জানতে চায় যে এতে তার বেনিফিট কি। শিউন তখন তাকে বলে
যে ইউনিয়নের প্রায় বেশিরভাগ ক্রাইমই স্যাংজি করেছে, আর এখন তো সে এমনিতেই ইউনিয়ন থেকে দূরে আছে। তাই যদি তারা ইউনিয়নকে পুরোপুরিভাবে এভাবেই হারিয়ে দিতে পারে, তাহলে এখানে পুলিশের ঝামেলার কোনো প্রয়োজন নেই। স্যাংজি চাইলে খুব সহজেই সমস্ত এভিডেন্স মুছে ফেলতে পারে। এতে করে তাকে আর কোনোদিনও কোনো পুলিশের ঝামেলায় জড়াতে হবে না। তার সমস্ত ক্রাইম মুছে গেলে সে নতুনভাবে বাঁচতে পারবে। স্যাংজি তখন অনেক চিন্তা ভাবনা করে শিউনের কথায় রাজি হয়ে যায়। শিউনের পরিকল্পনা ছিল একটু অন্যরকম। সে চাইছিল ইউনিয়নকে ভেতর থেকে ভেঙে ফেলতে। তাই সে এই ব্যাপারে হিউম্যানের সাহায্য নেয়, কারণ হিউম্যান ইউনিয়নের একটি গ্রুপে রয়েছে। শিউন হিউম্যানকে বলে যে সেই গ্রুপের সবার মধ্যে রিউমার ছড়িয়ে দিতে। সে যেন সবাইকে বলে যে ইউনিয়নের একটি পেজ চুরি হয়ে যাওয়ার পর পুলিশ ইউনিয়নের সমস্ত টাকার ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। তাই বেগজিন সেই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। হিউম্যান তখন এই খবরটি সকলের মাঝে ছড়িয়ে দেয়। এতে করে দেখা যায় যে সমস্ত স্টুডেন্টরা ইউনিয়নের জন্য কাজ করছিল তারা সবাই বেগজিনের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তারা বেগজিনের কাছে অনেক টাকা পায়। অথচ বেগজিন তাদেরকে ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা চাইলেও বেগজিনকে কিছুই করতে পারবে না, কারণ বেগজিন অনেক পাওয়ারফুল। তাই সেদিনই অনেক ছেলে ইউনিয়ন থেকে রাগ করে বেরিয়ে যায়। আর এভাবেই ইউনিয়নের সদস্যদেরকে যত বেশি ছাঁটাই করা যায়, হিউম্যান সেটা করার পুরোপুরিভাবে চেষ্টা চালিয়ে যায়। এরপর দেখতে দেখতেই ফাইটের দিন চলে আসে। বেগজিন তখন তার টিমের সামনে এসে দেখতে পায় যে তার টিম থেকে অনেক ছেলে মিসিং। সেইতে বুঝতে পারে যে নিশ্চয়ই এসবের পেছনে শিউন দায়ী, কারণ শিউন সবসময় তার মেধা দিয়ে চলে। অন্যদিকে শিউন যখন ফাইটের জন্য মাঠে আসছিল, ঠিক তখনই স্যাংজি তাকে একটি মেসেজ দিয়ে বলে যে বেগজিনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ বেগজিনের বোলিং ক্লাবে আছে। শিউন তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। স্যাংজি তখন তাকে একটি ফোন দেখিয়ে বলে যে এই ফোনের মধ্যেই সবকিছু রয়েছে। এরপর শিউন ফোনটি নিতে গেলেই তখনই তার পেছন থেকে একজন লোক এসে তার গলা চেপে ধরে। আর দেখতে দেখতেই অক্সিজেন না পাওয়ার কারণে শিউন সেখানে অজ্ঞান হয়ে যায়। এখানে জানা যায় যে স্যাংজি আসলে এই সবকিছু এ কারণেই করেছিল, যাতে করে সে শিউনের উপর প্রতিশোধ নিতে পারে। তাই সে সেটারই প্রতিশোধ নিতে চাইছে। অন্যদিকে হুমিন তাদের স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে আগেই জানিয়ে দিয়েছিল যে তারা ইউনিয়নের সঙ্গে ফাইট করতে যাচ্ছে, আর এই ফাইটে যার ইচ্ছে সেই জয়েন করতে পারে। এরপর জুনতাই এবং ইয়ন্তাক যখন ফাইটের জন্য যাচ্ছিল, তখন তারা একটি বিষয় দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এই ফাইটের জন্য হুমিনের ডাকে অনেক স্টুডেন্ট চলে এসেছে। এতে তাদের টিম বেশ বড় হয়ে গিয়েছে। তবে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এখানে হিউম্যানও তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে, কারণ তারও বেগজিনের উপর অনেক রাগ ছিল। তবে এমন সময় জুনতাই তার সামনে এসে বলে, তুমি এখন যতই আমাদের দলে জয়েন করো না কেন, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমার কাছে সবসময় একটা অপদার্থই থাকবে। ইয়ন্তাক তখন জুনতাইকে এমন সিরিয়াস সময়ে ঝগড়া করতে নিষেধ করে। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে ফাইটের জন্য। বাহিরে আবার আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এমন সময় হুমিন তাদের কাছে শিউনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সবাই চলে এসেছে, কিন্তু শিউন কোথায়। এরপর জুনতাই তার ফোন চেক করে দেখতে পায় যে শিউন তাকে মেসেজ করে জানিয়েছে যে সে বোলিং ক্লাবে আছে, আর কিছুক্ষণের মধ্যেই সে ফাইটিং এরিয়াতে পৌঁছবে। জুনতাই শিউনকে বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু শিউন কোনোভাবেই ফোন ধরছিল না। এতে সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে হুমিন এবং ইয়ন্তাক যেহেতু মেন ফাইটার ছিল, তাই তাদেরকে এখন ফাইটিং এরিয়াতে যেতে হবে। এজন্য জুনতাই দৌড়ে চলে যায় শিউনকে দেখার জন্য। অন্যদিকে দুটো টিমই ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। আর যখনই ফাইটের সময় চলে আসে, তখন হুমিন সবার আগে ছাতা ফেলে দৌড়ে চলে যায় ফাইট করতে। এরপর দুই পক্ষের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সবাই নিজের মতো করে প্রতিশোধ নিতে থাকে, কারণ ইয়ংজং হাই স্কুল আর ইউনিয়নের মধ্যে অনেক পুরনো শত্রুতা আছে। এদিকে হুমিন এক এক করে সবাইকে মারতে মারতে বেগজিনের দিকে এগিয়ে যায়। বেগজিনে হুমিনের কাছে আসা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ওয়েট করতে থাকে। অন্যদিকে জুনতাই তাড়াতাড়ি করে সেই বোলিং ক্লাবে চলে আসে। এদিকে শিউন তার জ্ঞান ফিরে পায়, আর সে স্যাংজের একজন লোকের সঙ্গে ফাইট শুরু করে। সে মারতে মারতে তার অবস্থা একদম খারাপ করে দেয়। শিউন তখন সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে জুনতাই আসলে স্যাংজে সেই লোকটি তাদেরকে আবারও মারতে চলে আসে। জুনতাই তখন তাকে কোনো মতে একটি বল দিয়ে আঘাত করে। তবে সেই লোকটি এতটাই শক্তিশালী ছিল যে সে জুনতাইকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর শিউনকেও মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। তবে জুনতাইকে আঘাত করে শিউনের প্রচণ্ড রাগ হয়, আর সেবার সেই লোকটিকে ইচ্ছে মতো মারে। তবে সেই লোকটি জুনতাইয়ের অবস্থা একদম খারাপ করে ফেলেছিল। জুনতাই তার পায়ে এত বেশি পরিমাণ আঘাত পেয়েছিল যে তার পক্ষে এক পাও এগোনো সম্ভব ছিল না। তাই জুনতাই তখন শিউনকে তাকে রেখেই ফাইটে চলে যেতে বলে, কারণ এখন ইয়ংজাং হাই স্কুলের শিউনকে অনেক প্রয়োজন। সেই টিমের মধ্যে শিউন সহ 3 জনই ভালো ফাইটার আছে। তাই শিউন এখানে দেরি করলে তাদের টিম হেরে যেতে পারে। এতে তারা কোনোদিনও ইউনিয়ন বন্ধ করতে পারবে না।
তাই শিউনকে যেতেই হবে। আর সে তার পিছু পিছু আস্তে আস্তে আসবে। যদিও শিউনের তাকে এখানে রেখে যেতে অনেক টেনশন হচ্ছিল, কিন্তু তারপরও সে ফাইটে জেতার জন্য সেখানে চলে যায়। অন্যদিকে মাঠে পুরো দমে ফাইট চলছিল। এর মাঝে অনেকেই হেরে গিয়েছিল, আবার অনেকে এখনও ফাইট কন্টিনিউ করছিল। ইউনতাক একের পর এক ইউনিয়নের সদস্যদেরকে হারিয়ে দিচ্ছিল। আর অন্যদিকে হিউম্যান ইউনিয়নের ছেলেদের কাছ থেকে যদিও মার খাচ্ছিল, কিন্তু এত মার খাওয়ার পরও সে কোনোভাবেই হাল ছাড়ার পাত্র নয়। এদিকে হুমেনের বেগজিনের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ বেগজিনের জন্যই আজকে সে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই এই প্রথমবারের মতো সে বেগজিনের গায়ে হাত তোলে। বেগজিনও তাকে প্রচণ্ড মারতে থাকে। তবে হুমেন অনবরত বেগজিনের একটি হাতে আঘাত করছিল, যাতে করে সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে বেগজিন হুমেনের মাথায় এমনভাবে আঘাত করে যে হুমেন ব্যথায় একদম মাটিতে লুটিয়ে পড়ে। তার উঠে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি ছিল না। আর হুমেন যেহেতু সবার লিডার ছিল, তাই তাকে হেরে যেতেই সবাই ফাইট থামিয়ে দেয়। এরপর বেগজিন চিৎকার করে সবাইকে বলে, এই ফাইট এখানেই শেষ হলো, আমাদের ইউনিয়ন জিতে গিয়েছে। তাই আজ থেকে ইয়নজাং হাই স্কুলে ইউনিয়নের সদস্য। আর যদি এই ব্যাপারে কারো আপত্তি থাকে, সে যেন আমার সঙ্গে ফাইট করতে আসে। কথা শুনে কেউই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল না। তবে কিছুক্ষণ পর তার সামনে ইয়নতাক চলে যায়। কিন্তু এমন সময় পেছন থেকে শিউন এসে ইয়নতাককে সরিয়ে দেয়, আর সে চলে যায় বেগজিনের সঙ্গে ফাইট করার জন্য। শিউন তার হাতের মধ্যে কিছু রিং পরে নেয়, আর সে সোজা গিয়ে বেগজিনের পায়ের মধ্যে আঘাত করে। কারণ শিউনের ফাইটিং স্কিল ছিল অন্যদের চাইতে একটু আলাদা। আর বেগজিন যেহেতু তার সঙ্গে প্রথমবার ফাইট করছে, এজন্য সে শিউনের ফাইটিং স্ট্র্যাটেজি বুঝতে পারছিল না। তাই ততক্ষণে শিউন বেগজিনের পা অনেকটাই অকেজো করে ফেলে। তবে বেগজিন কোনোভাবেই হার মানতে রাজি নয়। তাই সে আবারও উঠে দাঁড়িয়ে এবার শিউনকে প্রচণ্ড মারছিল। কিন্তু শিউন তখন অনবরত তার ইনজুরিড পায়ে আবারও আঘাত করতে শুরু করে। তবে বেগজিন এবার তার সমস্ত রাগ শিউনের উপর ঝাড়তে শুরু করে। সে এবার শিউনের উপর উঠে তাকে মারতে মারতে মেরেই ফেলছিল। এতে শিউনের উঠে দাঁড়ানোর মতো আর কোনো শক্তিই ছিল না। অর্থাৎ এই ফাইটে বেগজিন জিতে গিয়েছে। ইয়নজং হাই স্কুলে সবারইতে অনেক মন খারাপ হয়ে যায়। আর বেগজিন তখন শিউনের কাছে এসে বলে, কি রে, এত চেষ্টার পরও আমাকে তো হারাতে পারলি না, এখন তোদের দম ফুরিয়েছে? আজ থেকে তোরাও আমার ইউনিয়নের সদস্য। আমার পায়ে তুই অনবরত আঘাত করবি এটা আগে থেকেই প্ল্যান করে এসেছিলি, তাই না? তোর আর কি প্ল্যান আছে রে? শিউন তখন বলে, তুই দেখতে থাক। শিউন আসলে খুবই স্মার্ট ছিল। তাই সে ফাইটের আগের দিনই হুমেনকে বলেছিল যে হুমেন যেন বেগজিনের সঙ্গে ফাইট করে তাড়াতাড়ি নিজে থেকেই হেরে যায়। আর যতক্ষণে সে বেগজিনের সঙ্গে ফাইট করবে, ততক্ষণে বেগজিনের সমস্ত এনার্জি শেষ হয়ে যাবে। আর ওইটুকু সময়ে হুমেন আবারও নিজেকে রিচার্জ করে নিতে পারবে। তাদের প্ল্যান মোতাবেক ঘটে ওঠে কেমনটাই। শিউন ফাইটে হেরে গেলে তখন হুমেন ফাইট করতে আসে। হুমেন এবার বেগজিনকে অনবরত মারতেই থাকে। তবে বেগজিনের আর তার সঙ্গে ফাইট করার কোনো শক্তি ছিল না। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে এবার বেগজিন হেরে যায়। হুমেন তখন সবাইকে চিৎকার করে বলে, সমস্ত ফাইটের সমাপ্তি আজকে এখানেই ঘটল। আজ থেকে ইউনিয়নের কোনো নাম নিশান থাকবে না। কারণ বেগজিন সবার সামনে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল যে ইউনিয়ন হেরে গেলে ইউনিয়ন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই বেগজিনের যদি সত্যিই কোনো আত্মসম্মানবোধ থাকে, তাহলে বেগজিন আর কখনোই ইউনিয়ন পরিচালনা করবে না। এভাবেই ইউনিয়ন এবং ইয়নজং হাই স্কুলের ফাইটের সমাপ্তি ঘটে। তারা 4 বন্ধু মিলে সেখান থেকে ফিরে আসতে থাকে। তবে 4 জনই এত বেশি ক্লান্ত ছিল যে গাড়ির মধ্যে তারা পুরো রাস্তায় ঘুমোতে ঘুমোতে আসে। মনে হচ্ছিল যে কত বছর ধরে তারা ঘুমোয়নি। আর সেদিনের পর থেকে পুরো শহর যেন একদম শান্ত হয়ে যায়। স্কুলের মধ্যে যেন একদম শান্তি চলে আসে। ইউনিয়নের প্রত্যেকটি জায়গাও ফাঁকা অবস্থায় পড়ে থাকে। এমনকি সেই ফাইটে হারার পর বেগজিনও একদম গায়েব হয়ে যায়। সেদিনের পর থেকে বেগজিনকে আর কেউ কখনো দেখেনি। এরপর একদিন সোহো যখন হুমেনের সঙ্গে গল্প করছিল, ঠিক তখনই শিউনের কাছে একটি ফোন আসে। শিউন তখন সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। তাকে দেখে অনেক এক্সাইটেড মনে হচ্ছিল। আর তার পেছন পেছন দৌড়ে যাচ্ছিল তার 3 জন প্রিয় বন্ধু। এরপর শিউন একটি জায়গাতে দাঁড়ানোর পর হুমেন শিউনকে বলে, যা, এই দিনটির জন্যই তো তুই অপেক্ষা করছিলি। শিউন তখন দৌড়ে চলে যায় যে তার সামনে সোহো বসে আছে। অর্থাৎ সোহর জ্ঞান ফিরে এসেছে। শিউনের যেন এতে খুশির কোনো সীমা ছিল না। আর এখানে সোহো শিউনের দিকে তাকিয়ে থেকে বলে, কিরে গাধা, তোর পেছনে ওরা কে রে? শিউন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওরা আমার বন্ধু। কথা শুনে সোহো অনেক খুশি হয়ে যায়। আর সে শিউনকে বলে, বাপরে, তুই তো দেখছি শুধরে গেছিস রে। যাক, বন্ধু বানানো তাহলে শিখেছিস। সোহর কথা শুনে শিউন অনেকদিন পর মন থেকে হাসে। অন্যদিকে আমরা চেয়ারম্যান চুইকে দেখতে পাই। চেয়ারম্যান চুই স্যাংজিকে ডেকে বলছিল যে এখন থেকে ইউনিয়নের সমস্ত দায়িত্ব সে স্যাংজিকে দিতে চায়। এবার সিরিজের একদম শেষ দৃশ্যে দেখা যায়
যে বেকজিন আসলে মারা গিয়েছে। আর হুমিন, শিউন, ইউনতাক, জুনতাই তারা সবাই বেকজিনের ফিউনারেলে এসেছে। হুমিন এখানে বেকজিনের জন্য প্রচণ্ড কাঁদছিল, কারণ যা কিছুই হয়ে যাক বেকজিন তার ছোটবেলার বন্ধু ছিল, আর সে বেকজিনকে সবসময় মনে মনে অনেক ভালোবাসত। তো এই দৃশ্যের মাধ্যমে সিজন 2 এর গল্প এখানেই শেষ হয়ে যায়। সিরিজের শেষ অংশটুকু দিয়ে হয়তো সিজন 3 এর কোনো হিন্টস দেওয়া হয়েছে, তবে উইক হিরো ক্লাসের সিজন 3 এর ব্যাপারে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি, কিন্তু আশা করছি খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে জানতে পারবো। তো আপনাদের কাছে এখন পর্যন্ত এই দুটো সিজনের গল্প কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।